তো আমাদের এই ক্লাসে আমরা রেকারেন্স রিলেশন যাবতীয় যে গল্পগুলো আমরা করব, রেকারেন্স রিলেশন জিনিসটা কি, কেন দরকার, কি বৃত্তান্ত, এগুলো সব কথা বলে যত ধরনের রেকারেন্স রিলেশনের মেথডস রয়েছে সেগুলো আমরা একে একে দেখব। ঠিক আছে? তো প্রথমে আমরা আসি রেকারেন্স রিলেশন জিনিসটা কি। প্রথমে কিসে কোন টপিকের পড়ছি এগুলো জানতে হবে। এটা কিন্তু আমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটার মেনলি কাজটা কি, যদি তার একটা ওভারভিউ প্রথমে দিই, তারপর রেকারেন্স রিলেশন নিয়ে কথা বলবো। এর ওভারভিউ বেসিক আইডিয়া হচ্ছে যে আমরা যে এতদিন যে কোনো অ্যালগোরিদমের কথা ভেবেছি, যদি সিম্পল কথা বলি, লিনিয়ার সার্চিং করার একটা অ্যারে রয়েছে, একটা এলিমেন্ট রয়েছে, আদৌ সেই অ্যারেটার মধ্যে এলিমেন্টটা থাকবে কিনা এই হিসাবে যে আমরা যদি কোনো অ্যালগোরিদম লিখি, এই অ্যালগোরিদমের কতটা সময় হতে পারে বা একটা অ্যালগোরিদমের কতটা সময় লাগতে পারে ইন রেসপেক্ট টু টাইম। এটা খুব ইম্পর্টেন্ট কথা। টাইমের সাপেক্ষে আমরা এই জিনিসটাকে অ্যানালিসিস করি যে আমাদের কত সময় লাগবে। এবার যে একটা দেখো, একটা অ্যালগোরিদম লিখলাম, এখান থেকে কোডে কখন যাব, প্রথম বড় ইম্পর্টেন্ট কথা। প্রথমে একটা আমরা অ্যালগোরিদম লিখেছি, ধরুন না লিনিয়ার সার্চ, বাবেল শর্ট, এসব অ্যালগোরিদম অলরেডি লিখেছো, আইডিয়া রয়েছে। একটা অ্যালগোরিদম প্রথমে আবিষ্কার হয়, তারপর সে অ্যালগোরিদমটা যদি ভেরিফাইড হয়, মানে তোমার অ্যালগোরিদমকে কেউ যদি নেবে, মানে সেটা কিন্তু সিলেক্টেড হয়, তাহলে তার বিহাফে আমরা কোডিং করি। সে কোডটা ইম্পর্টেন্ট না, কিন্তু সে কোড তুমি পাইথন দিয়ে করতে পারো, তুমি সি দিয়ে করতে পারো, C++ দিয়ে করতে পারো, জাভা দিয়েও করতে পারো। সে তোমার যাবতীয় যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার জানা আছে, তো তুমি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিং করতে পারো। কোডিংটা কিন্তু কোনো হার্ডকোর ব্যাপার না। বাট এই যে অ্যালগোরিদমটা যে বানালাম, যে কোনো ক্ষেত্রে যখন আমরা অ্যালগোরিদম বানাই, তো সেই অ্যালগোরিদমটা যে আমাদের সিলেক্ট হবে কিনা, তার জন্য সেটাকে তো মাপার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেটা বলে বৈশিষ্ট্য বলা হয়, ক্যারেক্টারিস্টিক বলা হয়। তো সেগুলো মোটামুটি কিন্তু সবই থাকে ঠিকঠাক, যেটাকে বলা হয় আমাদের ফাইনাইটনেস, ডেফিনাইটনেস, এফেক্টিভনেস, এগুলো যেটা আমরা ডেটা স্ট্রাকচারে ক্যারেক্টারিস্টিক ও অ্যালগোরিদম পড়েছিলাম, ওটা তো মোটামুটি সব থাকে, ডিটারমিনিস্টিক, এই গল্পগুলো থাকে। কিন্তু যে টাইমের সাপেক্ষে এবং স্পেসের সাপেক্ষে কথা হয়, যে কোনো আমরা অ্যানালিসিস দুটো জায়গায় করতে পারি, এক হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস, যেটা নিয়ে আমি ডেটা স্ট্রাকচারে কিছু কথা বলেছিলাম। এবার টাইমের সাপেক্ষে যখন কথাটাই মেনলি এখনকার দিনে আমরা বলি, স্পেসটা এখন অবসোলেট হয়ে গেছে, কেন কি আমাদের কাছে এখন স্পেস অনেক আছে। এই জন্য এই পার্টটা নিয়ে কেউ কথা বলছি না। আমরা যা কথা বলবো এখন সময়ের সাপেক্ষে কথা বলবো, যে টাইমটা কতটা লাগবে। এই যে টাইমটাকে অ্যানালিসিস করার এই গল্পটাই কিন্তু এই সাবজেক্টটাতে বলা হয়, যে তুমি একটা অ্যালগোরিদমকে ডিজাইন করো এবং সে অ্যালগোরিদমের টাইমটাকে অ্যানালিসিস করো। এই জন্য সাবজেক্টের নাম কি এসছে, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এখান থেকে তোমরা, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে তোমাদেরকে কোনো কিছু, কোনো নতুন কোনো অ্যালগোরিদম আবিষ্কার করতে হবে না। যেই অ্যালগোরিদমগুলো এক্সিস্টিং রয়েছে সেই অ্যালগোরিদমের ওপরই আমরা অ্যানালিসিস শিখবো। এবং ফিউচারে যদি তোমরা কোনো অ্যালগোরিদম বানাও, তখন তোমরা এই যে শেখাটা তোমরা শিখলে, এই যে জ্ঞানটা অর্জন করলে, সেই জ্ঞানটা ওখানে লাগিয়ে তোমরা অ্যানালিসিস করে বলতে পারবে যে তোমার যে অ্যালগোরিদম কত সময় নেবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। তো এবার যেটা আমরা ইন জেনারেল কথা বলি, যে আমাদের অ্যালগোরিদমও দুভাবে হতে পারে। দুভাবে মানে কি রকম, এক হচ্ছে ইটারেটিভ ওয়ে অফ ডিলিং, মানে যেখানে লুপ ব্যবহার করছি, আইটার লিখলাম, তাহলে মানে এটা লুপের কথা ভাবো। আরেক হচ্ছে রিকার্সিভ ওয়ে অফ ডিলিং। ঠিক আছে, এই হচ্ছে বেসিক। তো ইটারেটিভ ওয়ে অফ ডিলিং এর উপর ফর লুপের বা ওয়াইল লুপ কতবার চলছে, ফর লুপ কতবার চলছে, ওইগুলো দেখলেই তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। ওর জন্য আলাদা কিছু শিখতে হয় না, মানে কোনো ব্রহ্মাস্ত্র আলাদা করে জানতে হয় না যে এটা এইভাবে করলে হবে, ওইভাবে করলেও দরকার নেই। একটা বেসিক বাবেল শটও দেখেছো, একটা ফরের মধ্যে ফর চলছে, নেস্টেড ফর চলছে, আর একটা ফর এন টাইমস করে ইটারেট করছে, তাহলে এন স্কোয়ার কমপ্লেক্সিটি হবে। লিনিয়ার সার্চের ফর 1 0 থেকে n বার অব্দি ঘুরছে, তাহলে অর্ডার অফ n কমপ্লেক্সিটি হবে। এবং অর্ডারগুলো অলরেডি বেসিক আমি ডেটা স্ট্রাকচারে বলে দিয়েছি। আমাদের অ্যালগোরিদমের মাপার 3টে অর্ডার রয়েছে, এক হচ্ছে বিগ ও আছে, বিগ ওমেগা আছে, বিগ থিটা আছে। এগুলোর বেসিক আইডিয়া ডেটা স্ট্রাকচারে পড়িয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এবার আমরা যে এই ইটারেটিভ ওয়ে অফ ফাইন্ডিং দ্য অ্যানালিসিস করা বা টাইম বার করা, মানে ইটারেটিভ অ্যালগোরিদম, যেটা সিম্পল বললাম বাবেল শট বললাম, বা বললাম লিনিয়ার সার্চ বললাম। তো এই ধরনের অ্যালগোরিদমের টাইম বার করার জন্য আমাদের খুব একটা কিছু খাটনির বিষয় নেই। আমরা ফর লুপটাকে ট্রেসিং করি, যদি আমাদের ফর লুপ লেখা রয়েছে ধরো 1 থেকে n টাইম ঘুরছে, তাহলে n কমপ্লেক্সিটি হয়ে যাবে। এর জন্য তোমাকে আলাদা কিছু শেখার দরকার নেই। যদি আমাদের অ্যালগোরিদম রিকার্সিভ হয়ে যায়,
এই হচ্ছে বড় ইম্পর্টেন্ট পার্ট। যদি আমাদের অ্যালগোরিদম রিকার্সিভ হয়ে যায় তখন আমরা কি করব? রিকার্সিভ তো দেখে বোঝা যাচ্ছে না, কেন ফাংশন কলিং ইটসেলফ, এই গল্পগুলো অলরেডি বেসিকটা ডেটা স্ট্রাকচারে পড়িয়ে দিয়েছি। আর একটা ফাংশন যদি সে নিজেকেই কল করে আনটিল সাম বেস ক্রাইটেরিয়া যত পর্যন্ত না আসবে বা এক্সিট ক্রাইটেরিয়া বলতে হবে, তখন তাকে বলা হয় রিকার্সিভ ফাংশন বলা হয়। তো এই ধরনের অ্যালগোরিদমগুলো রিকার্সিভ ফাংশন যদি আমাদের জেনারেট করি বা তার সময়টা কি হবে, তার অ্যানালিসিস কি হবে, তার জন্যই কিন্তু আমরা এই টপিকটা পড়ি রেকারেন্স রিলেশনশিপ। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকে ক্লিয়ার করে নাও যে আমরা রেকারেন্স রিলেশনশিপটা কেন পড়ছি বা রেকারেন্স রিলেশন জিনিসটা কি। আলটিমেটলি এটা কিন্তু আমাদের রিকার্সিভ ডিজাইন অফ অ্যালগোরিদম, যদি বলি আমরা রিকার্সিভ ওয়েতে কোনো অ্যালগোরিদমকে ডিজাইন করছি, সেই সব অ্যালগোরিদমের অ্যানালিসিস করার জন্য কিন্তু এই রেকারেন্স রিলেশন কনসেপ্টটার জন্ম হয় বা আবিষ্কার হয় বলতে পারো। এটা কিন্তু ইটারেটিভ মেথডের জন্য কিন্তু একদমই না। ইটারেটিভ মেথড তার জন্য কোনো আলাদা করে কোনো নতুন কনসেপ্ট ইন্ট্রোডাকশনের দরকার পড়ে না। মানুষ চোখে দেখেই বলতে পারে যে একটা ইটারেটিভ ওয়ে অফ যদি একটা ডিল করি, কোনো একটা অ্যালগোরিদমকে ডিজাইন করি, ওটার কিরকম হবে, যতবার লুপ চলবে আমরা মোটামুটি একটা টাইমিং বলে দিতে পারবো। লুপ চলবে বলতে গেলে আমরা তো আর অ্যালগোরিদমে লুপ লিখবো না, আমরা লিখবো রিপিট দিস টাস্ক ফর দিস টাইম বা রিপিট দিস টাস্ক ফ্রম 1 to n। তাহলে 1 to n হলে এনই তার কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। যদি তার মধ্যে আবার লিখি রিপিট দিস টাস্ক 1 to n, তার মধ্যে আবার 1 to n হয়, তাহলে n স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এরকম ধরনের জন্য কিন্তু আমাদের কোনো আলাদা কিছু শিখতে হয় না। বাট রেকারেন্স রিলেশনটা আবিষ্কার হয় হচ্ছে রিকার্সিভ অ্যালগোরিদমের জন্য। যেসব অ্যালগোরিদমের সলিউশন আমরা রিকার্সিভ নেচারে দিই, যেরকম হচ্ছে মার্জ শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, কয়েকটা কথা বললাম, এরকম অনেক রয়েছে যেগুলো আমাদের আলটিমেটলি রেকারেন্স রিলেশন দিয়েই আমাদের সলভ করতে হয়, যেগুলো হচ্ছে রিকার্সিভ ওয়ে অফ অ্যালগোরিদম। এই হচ্ছে বেসিক তার একটা ওভারভিউয়াল স্ট্রাকচার বললাম যে কেন রেকারেন্স রিলেশনটা পড়বো। মেনলি ফর দ্য রিকার্সিভ অ্যালগোরিদমের আমাদের আইডিওলজি বা আমাদের অ্যানালিসিস করার জন্য কিন্তু আমরা এই কনসেপ্টটা আবিষ্কার হয়েছে। এবং এই কনসেপ্টের মধ্যে তিনটে মেজর পার্ট রয়েছে। কি কি তিনটে মেজর পার্ট? এক হচ্ছে সাবস্টিটিউশন মেথড, এক হচ্ছে রেকারেন্স ট্রি মেথড, এক হচ্ছে মাস্টার থিওরেম। তিনটে কি জিনিস? এটা হচ্ছে পার্ট বা আমরা রেকারেন্স রিলেশনকে তিন ভাগে ভাগ করতে পারি। সাবস্টিটিউশন মেথড দিয়েও আমরা সলভ করতে পারি, আমরা রেকারেন্স বা রিকার্সিভ ট্রি বা রিকারশন ট্রি দিয়েও সলভ করতে পারি, আর আমরা মাস্টার্স থিওরেম দিয়েও সলভ করতে পারি। তো এই যে দুটো দেখতে পাচ্ছ, প্রথম যে দুটো রয়েছে এগুলো খুব এলাবোরেটিভ মেথড বলা হয়, মানে এগুলো মানে অঙ্ক কষে প্রায় 3, 4, 5, 6 লাইন করে এর একটা সলিউশনের দিকে আমরা যাই। বাট মাস্টার থিওরেম হচ্ছে এমনই টেকনিক যেখানে আমাদের খাটনি কম এবং আমরা সেই জিনিসটাই পেয়ে যাব। তো আমাদের সিলেবাসে তিনটেই পড়ানো হয়, পরীক্ষাও কিন্তু তিনটেই কিন্তু আমাদের থেকে প্রশ্ন নয়, এটা প্রশ্ন বলে দেওয়া হবে যে তোমাকে একটা অ্যালগোরিদম দিয়ে দেবে, তোমাকে সেই অ্যালগোরিদমে আমি দেখাবো কিরকম ধরনের অ্যালগোরিদম দেওয়া হবে, আমি সবকিছু ধরে ধরে দেখাবো। তো সেই অ্যালগোরিদম থেকে তোমাকে আলটিমেটলি এইটুকু ভাবতে হবে তোমাকে কি হবে, তার ইকুয়েশন কি জেনারেট হবে, অ্যালগোরিদম থেকে ইকুয়েশন জেনারেট করা শিখতে হবে, সেই ইকুয়েশনটা তোমাদের বলে দেওয়া হবে যে কোন মেথড দিয়ে সলভ করবে, এটা সাবস্টিটিউট মেথড কি রিকারেন্স ট্রি মানে রিকারশন ট্রি বা মাস্টার থিওরেম, এগুলো আমাদের জানতে হবে। তো সচরাচর খুব পপুলার যেটা গেট পয়েন্ট অফ ভিউ এর জন্য কিন্তু মাস্টার থিওরেম কিন্তু আমাদের বা মাস্টার মেথড বা মাস্টার থিওরেম কিন্তু অনেকটাই আমাদের প্রযোজ্য এবং ওটাকে বেশি মানে করা হয়, মানে ইউটফুলেন্সটা বা এটাকে বেশি ওয়েটেজ দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক একটা ইন্ট্রোডাকশন দিলাম আমাদের রেকারেন্স রিলেশনের কেন জন্মগ্রহণ হলো, রেকার্সিভ ধরনের অ্যালগোরিদম, এবং এটা এই ধরনের অ্যালগোরিদমগুলো তিনটে আমাদের মেথডস রয়েছে, সাবস্টিটিউশন, রিকারশন ট্রি মেথড আর মাস্টার থিওরেম, এগুলো দিয়ে সলভ করতে হবে। চলে আসি, একটা করে দেখলে বুঝতে পারবে। তো এই যেগুলো বললাম সেগুলো রয়েছে যে সাবস্টিটিউশন মেথড কি করে, তার দুটো মেইন স্টেপ হয়, এটা গেস দ্য সলিউশন, আর এখানে আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন টেকনিক ইউজ করি। এবার এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন টেকনিক। এবার এই জিনিসটা মুখে বললে হয়তো জিনিসটা হয়তো সচরাচর বোঝা জায়গাটা একটু কম থাকবে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখালেই বুঝতে পারবে। আর তোমাদের এরকম পরীক্ষায় জীবনে আসবে না রাইট ডাউন দ্য 2 স্টেপস অফ সাবস্টিটিউশন মেথড, যেগুলো জেনারেলি দেয় না, সেটা নিয়ে কথা বলার দরকার নেই। বাট যখন তুমি একটা
প্রবলেম যখন সলভ করবে তখন তোমরা এই দুটো পয়েন্ট কিন্তু এমনিই ক্লিয়ার হয়ে যাবে, আলাদা করে জন্য পড়াশোনা করার কোনো দরকার নেই আমি মনে করি। একটা প্রবলেম দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর রিকারশন ট্রিও আমাদের যে অ্যাপ্রোচটা রয়েছে সেটাও আমরা মোটামুটি ট্রি জেনারেট করে করতে থাকি। এখানেও কোনো রকম এদের যে গল্পটা লেখা রয়েছে জাস্ট ফর ইউর ইনফরমেশন, একটা এক্সাম্পল দেখলেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, সেটা নিয়ে খুব একটা কথা বলার দরকার নেই। তো চলে যাই আমরা প্রবলেমের দিকেই মুভ অন করবো। আর তারপরে মাস্টার থিওরেম রয়েছে, মাস্টার থিওরেম গুলো আমরা দেখবো। এটা অনেক রকম ভাগ আছে, ক্যাটাগরি আছে, যত যত আমাদের এগাবে আমরা এগুলোকে দেখবো। এটা জাস্ট একটা ওভারভিউ আইডিয়া রয়েছে, তাহলে মোটামুটি একটা বুঝলে পারবে। আমরা চলে যাব আমরা পরের পার্টে। এই হচ্ছে আমাদের প্রথম একটা অ্যালগোরিদম দেখবো এবং তার যাবতীয় একটা সলিউশনের দিকে আমরা কথা বলবো। তো প্রথম যেটা রয়েছে রেকারেন্স রিলেশন দেখতে পাচ্ছি, যেখানে একটা অ্যালগোরিদম দিয়েছে ভয়েড। ভালো করে অ্যালগোরিদম দেখো, ভয়েড টেস্ট, এটা কিন্তু একটা রিকার্সিভ অ্যালগোরিদম যেখানে ইন্ট এন অ্যাজ আ প্যারামিটারে আসছে। এবার আমাদের ইফ এন এর ভ্যালু যদি 0 হয় তাহলে ভেতরে গিয়ে প্রিন্ট করছি এন এর ভ্যালু, আবার আমরা ফাংশনটাকে n-1 কল করেছি। তাহলে আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের ছবিতে আঁকি দেখো, তাহলে আমাদের প্রথমবার কলটা ধরো না টেস্ট 3-তে হয়েছে, মানে এটা মেন থেকে কল এসছে। তো আমাদের ইফের মধ্যে ঢুকে কি করেছি, 3-কে প্রিন্ট করেছি, আবার আমরা টেস্ট অফ 2-তে কল করেছি। ভালো কথা। এবার আবার যখন এই কলটা পেলো এখান থেকে এই কলে আসলো, তার মানে এই কলে ঢুকে আমি 2-কে প্রিন্ট করলাম, আবার আমরা টেস্ট অফ 1-কে কল করেছি এক কম করে, আবার 1-কে প্রিন্ট করেছি, আবার টেস্ট অফ 0-কে কল করেছি। আমাদের বাউন্ডারিটা কি ছিল, এটা এক্সিট ক্রাইটেরিয়া, আমরা জানি এটা রিকারশনের এক্সিট ক্রাইটেরিয়া থাকে। তো n যখন গ্রেটার দ্যান 0 হয় তখন কিন্তু আমাদের যখন আমাদের এই কন্ডিশনটা যখন ফুলফিল হয় তখনই ঢোকে, ফুলফিল যদি না হয় তাহলে কিন্তু এটা ব্রেক হয়ে যাবে, যেটা n এর ভ্যালু এখন 0 হয়ে গেছে বলে এই জায়গাটা স্টপ হয়ে গেল। তো এইটা হচ্ছে বেসিক আমাদের আইডিয়া বলতে পারো। আমাদের একটা এই যে কোডটার ম্যাপ করলাম ট্রিতে, এটা কি ট্রি, এটাকে বলা হয় রিকারসিভ ট্রি বলা হয়, কি বলা হয়, বা রিকারসিভ ট্রি বা রিকারশন ট্রিও বলতে পারো, যেটা আমি বেসিক যখন আমি রিকারশন পড়িয়েছিলাম এরকম ট্রি দিয়ে আকারে আমি বুঝিয়েছি। তা এই হচ্ছে বেসিক। তাহলে আমরা কোডটা বোঝার জন্য এই ট্রিটাকে পাশে এঁকে বুঝলাম যে ও কোডটা তাহলে সিম্পল। তোমরা যদি এখন বলো যে স্যার কোডটা কি করছে, কোডটা কিছুই করছে না, তোমাকে যদি অ্যাজ আ এন তোমাকে ইনপুট দেওয়া হয় তাহলে তোমাকে আলটিমেটলি 1 to n প্রিন্ট করবে, দেখো 1 to n প্রিন্ট করা হবে, যেটা আমরা ফর লুপ দিয়ে করি 1 to n প্রিন্টিং। এটা সেই 1 to n প্রিন্টিং এর একটা কোড লেখা রয়েছে। অ্যাকচুয়ালি 1 to n প্রিন্ট করছে না, করছে কিন্তু n to 1 প্রিন্ট করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাকওয়ার্ড অর্ডারে প্রিন্টিং হচ্ছে, এই হচ্ছে আইডিয়াটা, ঠিক আছে। তো আলটিমেটলি দুদিকেই বলো 1 to n n2 বলো, কিন্তু অর্ডারটা n to 1 হবে, কিন্তু ওটা বললে কোনো অসুবিধা নেই। এবার আমাদের মেন কথা হচ্ছে আমরা এখান থেকে ইকুয়েশন কি করে জেনারেট করব। একটা অ্যালগোরিদম দেওয়া রইলো, আমরা বুঝলাম অ্যালগোরিদমের কাজটা কি। হ্যাঁ, তোমাদের ট্রিটা ইমিডিয়েটলি আঁকতে হবে না, অ্যালগোরিদমটা বুঝে যাওয়া মানে মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে গেল। এবার এই অ্যালগোরিদমটাকে বোঝার জন্য আমি প্রত্যেকটা গল্প ধরবো। ধরে নাও এই যে ভয়েড টেস্ট ইন্ট n আমাদের সময় লাগছে টি অফ n, যেহেতু n আসছে আমি ধরে নিলাম টি অফ n সময় লাগছে। কি বললাম, টি অফ n সময় লাগছে আমি ধরে নিলাম, এটা আমি উই ডোন্ট নো কতটা সময় লাগবে। তো সেই সাপেক্ষে আমি জাস্ট বুঝলাম যে আমাদের টি অফ n টাইম কিন্তু আমাদের লাগবে এই অ্যালগোরিদমটা বা এই ফাংশনটা রান করতে, জাস্ট ফর দ্য টাইম বিন আমি ওভারঅল বলছি। এবার যখন ভেতরে ঢুকে গিয়ে দেখলাম যে গল্পটা কি লেখা রয়েছে, আমি পুরোটা ক্লিয়ার করে আরেকবার লিখবো, তাহলে আইডিয়াটা ক্লিয়ার বুঝতে পারবে। তাহলে এইটা করতে আমার টি অফ n সময় লাগছে। ভালো কথা। ভেতরে ঢুকে ইফ একটা কন্ডিশন, তো এখানে কোনো রকম মানে সেইটা খুব নেগলিজেবল অ্যামাউন্ট অফ টাইম, এটা ধরার দরকার নেই। আলটিমেটলি কাজটা কি করছি ভাই, কাজ করছি আমি প্রিন্ট করছি n এর ভ্যালুটাকে। তাহলে এটা প্রিন্ট করার জন্য তো হামামরি কিছু লাগে না, এটাকে আমরা বলতে পারি অর্ডার অফ 1 টাইম লাগলো, মানে একদম ফিক্সড কনস্ট্যান্ট টাইমে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে। এইটুকু মোটামুটি গল্প ক্লিয়ার হয়েছে। এবং তারপর আমাকে কল করেছি কি, ভালো করে দেখো, আবার আমরা টেস্ট n-1 ফাংশন দিয়ে এবার ইসেল কল করেছি। তাহলে দেখো আমি যদি এই টেস্ট n কে কল করার জন্য যদি আমাদের সময় লাগে হচ্ছে টি অফ n, তার মানে এইটা কল করে এক্সিকিউট করতে সময় লাগবে টি অফ n-1, এটুকু তো ক্লিয়ার। আমাদের যদি এই গ্লোবাল ফাংশনটা আমাদের যে টি অফ n সময় লাগে, হ্যাঁ, এই যে টেস্ট ব্র্যাকেটে n, এটাকে আমি ধরে নিলাম টি অফ n সময় লাগছে। ভেতরে গিয়ে তুমি একটা কি কাজ করছো, প্রিন্টিং এর কাজ করছো, কোনো অসুবিধা নেই। এবং তারপর তুমি আবার রিকারসিভ কল করেছো টেস্ট n-1, এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে এইটুকু এখান থেকে ক্লিয়ার হচ্ছে কি যে আমাদের টি অফ n এই টোটাল যে অ্যালগোরিদমটাকে সলভ করার জন্য ভেতরে গিয়ে একবার করবে এবং তারপর আবার আমরা টি অফ n-1 কে কল করছে, মানে এই দুটো যোগফল মাস্ট বি ইকুয়াল টু টি অফ n।
এই দুটোকে যোগ করলেই তোমার টি অফ এন আসা উচিত, কেন কি আমি তো একবার আমি গ্লোবাল পিকচার ভাবছি যে এই ফাংশনটাকে রান করতে আমি ধরে নিলাম টি অফ এন সময় লাগবে, ভেতরে গিয়ে কি করছি জাস্ট একটা প্রিন্টিং ডিউটি ফলো করছি, প্রিন্ট করার পর আমরা কিন্তু আবার কল করছি টেস্টকে n-1 দিয়ে। তাহলে এখান থেকে দেখি টি অফ n-1 সময় লাগছে আমাকে, আমাকে পরের ধাপগুলো করবো, আমি কি করবো আর আর ভাঙার দরকার নেই, রিকার্শন তো অনেক ভাঙতে হয়। আমরা এই প্রথম ওভারভিউ পিকচারটা নিলাম। তাহলে এখান থেকে আমাদের কি গল্প আসছে দেখো, এখান থেকে এই যে ইকুয়েশন ফরমেশন দেখো, টি অফ এন ইজ ইকুয়াল টু 1 প্লাস টি অফ n-1। এটা এই যে একটা অ্যালগোরিদম দেখলে তোমাদের এখান থেকে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করতে হবে, এই হচ্ছে বেসিক। এবং তার লিমিটেড রেসপেক্টে একটা কথা রয়েছে যে টি অফ এন এর সময় 1 কখন হবে, যখন এন এর ভ্যালু 0 হবে। ধরে নাও এখানে দুটো ক্রাইটেরিয়া রাখবো, কি আমাদের বেস ক্রাইটেরিয়া কি আছে, n গ্রেটার দেন 0। যদি আমাদের n এর ভ্যালু ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু আমাদের সময় কত লাগবে, একবারই জাস্ট কল করলাম, আর কোনো বিকল্প নেই। আর এই যে পার্টটা যেটা আমি লিখলাম টি অফ এন ইজ ইকুয়াল টু 1 প্লাস টি অফ n-1, এই সময়টা কখন লাগবে, যখন n এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে। যখন গ্রেটার দেন 0 হবে তখন কিন্তু এই পার্টটাকে আমরা নেব। এই হচ্ছে মেন গল্প। এটা জাস্ট লেখার জন্য লিখেছি, এটা কিন্তু পরবর্তীকালে একটা পার্টে গিয়ে হয়তো আমাদের কাজে লাগবে। জাস্ট ফর দ্য টাইম বিন এই আইডিয়াটা ক্লিয়ার করলাম। কি আইডিয়া ক্লিয়ার হলো, যে আমাদের যে কোনো একটি অ্যালগোরিদম বা পিস অফ কোড থেকে আমাদের রিকার্সিভ কোড থেকে আমাদের কি করে তার ইকুয়েশন টি অফ এন এর ইকুয়েশনটা জেনারেট করব, এটা আমাদের ফার্স্ট পার্ট হবে। ফার্স্ট যদি তোমরা টি অফ এন এর ইকুয়েশন জেনারেট করতে পারো তার মানে ইউ আর গুড টু গো। এবার গল্পটা হচ্ছে এই টি অফ এনটা তোমরা তিনটে মেথডে সলভ করতে পারবে, এইটুকুই লাগবে তোমার। এক হচ্ছে তোমার সাবস্টিটিউশন মেথড, এক হচ্ছে রিকার্সিভ ট্রি মেথড, এক হচ্ছে মাস্টার থিওরেম দিয়ে তোমাকে সলভ করতে হবে। এবার অনেক সময় পরীক্ষায় এই ইকুয়েশনটাই দিয়ে দেয়, তোমাদের আর ভাবতেই হয় না। অনেক পরীক্ষা, অনেক ইউনিভার্সিটির গল্প বলছি, তোমাদের এই ইকুয়েশনটাই তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা সলভ করে বলবে এর সময় কত লাগছে, মানে অর্ডার অফ বিগতে তোমাকে বার করতে হবে। এবার বলে দিতে পারলো যে তুমি সাবস্টিটিউশন মেথড ব্যবহার করো, কি রিকার্সিভ ট্রি ব্যবহার করো, কি মাস্টার থিওরেম ব্যবহার করো, এটা তোমাকে বলে দেওয়া হবে, তুমি সেভাবে সলভ করলে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো ইন জেনারেল সবসময় ওরা এই মাস্টার থিওরেম দিয়েই সলভ করতে বলে, বাকিগুলো বলে না, বাট এটা সিলেবাসে রয়েছে, তোমাদের বলতেই পারে। সবগুলো শিখে রাখা দরকার। তো চলে আসি, আমি প্রথম এটাকে আমি সাবস্টিটিউশন মেথডটা এখন আমরা শিখবো, যেটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের পার্ট। কি করে সলভ করবো দেখো, এই হচ্ছে আমাদের ইকুয়েশন রাখা আছে। তো আমরা এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছি, আমরা ওখানে লিখেছিলাম 1 প্লাস টি অফ n-1। আর 1টা পরে লেখো কি আগে লেখো, আশা করি কোনো অসুবিধার বিষয় নেই। তাহলে আমি এখানে লিখলাম tn-1 প্লাস 1। ভালো কথা। এবার দেখো, এবার কতটা ভাবলে বুঝতে পারবে যে tn এর যে ভ্যালুটা আমরা ডিসাইড করছি tn-1 প্লাস 1 করে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার তাহলে tn-1 এর ভ্যালুটা আমরা কি করে পাবো, এটাও খুব ইম্পর্টেন্ট কথা। tn-1 এর যদি আমি ভ্যালুটা লিখি তার মানে কি tn-2 প্লাস 1 হবে। মানে কথাটা এইভাবে ভাবো, যখন এটা যদি আমার tn হয়, এটা আমাদের tn-1 হয়, তাহলে tn-1 এর ফর্মুলা করতে গেলে কি, এখানে একবার প্রিন্ট করলো তাহলে 1 হয়ে গেল, আর সেকেন্ড টাইম কি টি যদি এই রেসপেক্টে দেখো তুমি, তাহলে tn-2 হয়ে গেল না, tn-2। তাহলে আলটিমেটলি tn-1 এর ফর্মুলাটা কি আছে, তো এক তো লাগছেই, প্লাস তুমি tn-2 তুমি কিন্তু করছো, এটা সাবস্টিটিউট। তাহলে tn-1 এর ইকুয়েশনের ভ্যালু কি আছে, 1 প্লাস tn-2। সেরকম tn-2 এর ভ্যালু কি পাবে, 1 প্লাস tn-3। দেখো 3 - 3 তো 0ই হয়। তাহলে গল্পটাকে এইভাবে আমাদের ভাবতে হবে যে tn-2 এর ভ্যালুটা হয়ে যাবে আর 1 প্লাস tn-3 হয়ে যাচ্ছে। কেন, কারণ কি অবভিয়াসলি এটা tn ধরলে এটা tn-1, এটা tn-2, tn-3 হচ্ছে, গল্পটা রিভার্সে নামছে। তো এই গল্পটা এখানে লেখা রয়েছে। তাহলে আমাদের এই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করতে হবে আমাদের মেন ইকুয়েশনে। দেখো তাহলে আমাদের এখানে দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে tn-1 এর জায়গায় আমরা সাবস্টিটিউট করতে হবে এই জিনিসটাকে tn-2 প্লাস, মানে tn-1 এর ভ্যালু হচ্ছে এইটা। দেখো এইটুকুর যে জিনিস, এইটুকুর যে ভ্যালুটা, এই উপরে যে ইকুয়েশনের এইটুকু পোর্শনের এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিয়েছি। তাহলে tn-1 এর ভ্যালু কি, tn-2 প্লাস 1। তো 1 প্লাস 1 করে 2 লিখে দিয়েছি, আর tn-2টাকে অ্যাজ ইউজুয়াল এখানে লিখলাম। ভালো কথা। এবার আবার আমরা সেম তলে লিখতে পারো যে সাবস্টিটিউট tn-2 এর ভ্যালুটা আমাদের এখন সাবস্টিটিউট করতে হবে। একটা এই স্টেপগুলো 2-3 বার লিখতে হবে আমাদের। তাহলে এখানে tn-2 এর জায়গায় আমরা কি করলাম, tn-3 প্লাস 1 থেকে বাসায় লিখেই রেখেছি। ঠিক আছে, আর আগে তো আমাদের +2 ছিলই, আর এখানে আমাদের +2 + 1 3 হয়ে গেল।
বাস এইটুকুনি লেখার পর আমাদের ডট ডট করে লিখবো কন্টিনিউ ফর কে টাইম। এটা আমরা কতবার করছি? কে টাইমের জন্য, জাস্ট ফর দ্য সাম। এটাকে যে কেটাকে লিখেছি স্যার, এটা কেটা কি জিনিস, এটা একটা রাফ ভেরিয়েবল ধরে না, জাস্ট তোমাদের বোঝার জন্য যে আমি কে টাইমেই কাজটা করলাম। রাফ ভেরিয়েবল আমি পাশে লিখলাম বোঝার জন্য। এটা কিন্তু কোনো ফিক্স না, তুমি এল লিখতে পারো, তুমি যা লিখবে এখানে তুমি তলায় গিয়ে লিখবে টিএন ইজ ইকুয়াল টু, সব জায়গায় কিন্তু টিএন লিখছি দেখো, জাস্ট আমাদের ইকুয়েশনটাকে বড় করছি। তাহলে গল্পটা কি হয়ে গেল? টি এন মাইনাস কে প্লাস কে। দেখো আমরা যদি কে টাইমস করি তাহলে আমাদের প্রথমবার 1 ছিল, 2 হলো, 3 হলো, তাহলে কে করলে, তাহলে কে টাইমসের জন্য করলে এটা প্রথমবার করেছিলাম এটা ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, ফর দ্য সেকেন্ড টাইম এভাবে চলতে থাকলো, থার্ড টাইমের জন্য এটা হলো, তাহলে ফোর্থ টাইমের জন্য তাহলে টি এন প্লাস টি অফ এন মাইনাস কে প্লাস কে। দেখো এটা 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, তাহলে কে হলে কে হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমরা পেলাম। এটা জেনারেলাইজ ইকুয়েশন, তাহলে আমরা স্পেসিফিক ছিল, এটা জেনারেলাইজ ছিল। এবার আমরা ধরে নিলাম যে যখন কে পৌঁছি তখন এন কিন্তু জিরোয় চলে গেছে, কোনো একটা জায়গায় তো জিরোয় যাবে, এটা তো ভাবনার বিষয়, এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আমি এখানে 3 দিয়ে এক্সাম্পল দিই, যদি অনেক যদি বেশি হতো তাহলে কি হতো, গল্পটা এইভাবে ভাবো। তো এখানে যখন আমাদের আলটিমেটলি যখন আমাদের এন এর ভ্যালু কে পৌঁছে গেছে ধরছি আমরা এই জায়গাটায় গিয়ে, তাহলে আমি এটুকু লিখতে পারি যে এন মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এই জায়গায় দাঁড়িয়ে ধরলাম যে এন মাইনাস কে ইকুয়াল টু 0, কেন কি আমাদের এ দেখো বললে বুঝতে পারবে, এবং এখানে এন ছিল, এটা এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3, এবার এন মাইনাস 3 থেকে 0 হয়ে গেছে। তাহলে আমি ধরলাম এন মাইনাস কে তে গিয়ে যেখানে আমাদের গল্পটা এন এর ভ্যালু 0 হয়ে গেছে ধরছি, কিন্তু ধরে নিলাম কে অবধি যাওয়ার পর এন এর ভ্যালু 0 হয়ে গেছে, তাই এন মাইনাস কে ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এন ইজ ইকুয়াল টু কে লিখতে পারি, হয়ে গেল, লেখা হয়ে গেল। এবার লেখার পর যদি এন এর ভ্যালু কে যদি বললাম, তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল, এই যে ইকুয়েশনটার মধ্যে আমরা কে এর জায়গায় এন বসিয়ে দেবো। তাহলে এন বসিয়ে দাও, তাহলে কি হবে, এন মাইনাস 1 হয়ে গেল, টি অফ 0 হয়ে গেল প্লাস এন। এবার টি অফ 0 কি করে 1 আমি লিখছি, বড় ইম্পর্টেন্ট কথা, দেখো টি অফ 0 কে 1 লিখেছি, এনটা অ্যাজ ইউজুয়াল লিখেছি। দেখো উপরে আমি বলেছিলাম কি, দেখো যখন এন এর ভ্যালু 0 হয় তখন 1 হবে, এটা আমরা বলেই দিয়েছিলাম, এটা জেনারেল গল্প। যখন আমরা একবার ঘুরবে এটার মানে হচ্ছে একবার চলবে এটা। তাহলে 1 প্লাস এন কে ইকুইভ্যালেন্ট টু কি লিখতে পারি, অর্ডার অফ এন, তাই তো হওয়া উচিত ছিল। আমি যদি এন থেকে 1 প্রিন্ট করি, একটা ফর লুপ দিয়ে লিখলেও কি হয়, অর্ডার অফ এনই হয়। তাহলে এরকম ধরনের যদি আমি রিকার্সিভ ট্রিতেই কাজটা করতাম, তাহলে কিন্তু আমাদের সেই এইভাবে এই টেকনিকে আমাদের কিন্তু সলিউশনের দিকে যেতে হবে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কি, আমাদের সাবস্টিটিউশন মেথড দেখালাম, যেখানে আমরা এই যে পোর্শনটা যেখানে সাবস্টিটিউট করছি এটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বলা হয়। এই যে এন মাইনাস 1 এর জায়গায় এন মাইনাস 2 প্লাস 1 পুট করলাম, এই যে পাশে যে টেকনিকটা, এই টেকনিকটাকে আমরা ম্যাথসে বলি অ্যাকচুয়ালি, এটা আমাদের 11-12 পড়ানো হয়। এই টেকনিকটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন টেকনিক বলা হয়। কি আমরা এই কাজটা করতে পারলাম, তো এইভাবে কিন্তু আমরা একটা ফাইনাল সলিউশনে আসলাম, যেটা অর্ডার অফ এন কিন্তু আমাদের এখানে সময় লাগবে এই অ্যালগরিদমের জন্য। তো নেক্সট অ্যালগরিদমে চলে যাও এরকম ধরনের। এবার একটা এক্সাম্পল দেবো, একটা আমরা এক্সাম্পল দেখলাম, আমরা এগুলো পরে আরো ইনডেপথ দেখবো, চিন্তার বিষয় নেই, এরকম অনেক এক্সাম্পল আছে আমার। তো প্রথমে যে গল্পটা আমরা দেখলাম, ফার্স্ট আমরা সাবস্টিটিউশন মেথড কিভাবে সলভ করে তার একটা এক্সাম্পল দেখে নিয়েছি। এবার আমরা সেম জিনিসটাকে দেখবো হচ্ছে রিকারেন্স ট্রি মেথড দিয়ে। এরকম ধরনের একটা অ্যালগরিদম সলভ করব, যেটা আমরা আইডিওলজি ক্লিয়ার হবে কি করে রেকারেন্স ট্রি দিয়ে এরকম ধরনের সমস্যার সমাধান করা যায়। তো আমাদের সেম একটা অ্যালগরিদম দেওয়া আছে, ভয়েড টেস্ট ইন্ট এন দেওয়া রয়েছে, যেখানে আমার এন এর ভ্যালু যখন 0 হবে বন্ধ হয়ে যাবে, এক্সিট ক্রাইটেরিয়া। এর মধ্যে যেখানে এর আগের গল্পটাই শুধু একটা প্রিন্টিং ছিল, এখানে একটা ফর লুপ আছে। তাহলে এখান থেকে তো এইটুকুনি তো আমরা চোখে দেখেই, দেখুন 2-3টে প্রবলেম করে চোখে দেখেই বলে দেবো অ্যান্সার কি হবে। দেখো আমাদের তো এইটা আমাদের এন টাইমস ঘুরবে, এক একবারের জন্য প্রত্যেকবারের জন্য এন বার করে ফর লুপ ঘুরছে, 0 to n প্রিন্ট করছি এন কে। তাহলে ভেবে নাও আলটিমেটলি এই ইফের মধ্যে যদি যখন ঢুকবে তখন আমাকে এন টাইম কাজ করবে, কিন্তু এটুকু ক্লিয়ার। আর তারপরে আবার ওই টেস্ট এন মাইনাস 1-এ কল করেছে, তাহলে একটা রিকারশন কল হয়েছে, তাহলে এখানে টি অফ এন মাইনাস 1 লিখেছে। তাহলে এইটুকু তো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে টি অফ এন বার করার জন্য এইটুকু রাফলি ক্লিয়ার যে আমাদের টি অফ এন মাইনাস 1 প্লাস এখানে এন কাজ করবে, ওখানে যেরকম 1 ছিল শুধু প্রিন্ট করে আসলে, এখানে ফর লুপ আছে বলে এন টাইম। তো এখান থেকে তো এইটুকু ক্লিয়ার যে অর্ডার অফ এন স্কোয়ার হবেই। কেন, কেন এই বাইরে এইটা এন মাইনাস 1 ধরে কল হবে রিকারশন, আর এটা এক একবারে প্রত্যেকবারে আমরা এন টাইমস করে প্রিন্টিং হবে, তাহলে এন স্কোয়ার তো অ্যালগরিদম হবে। এটাই আমরা রিকারসিভ ট্রির দ্বারা প্রমাণ করে দেখাবো যে এন স্কোয়ার হচ্ছে কিভাবে। তো চোখে দেখেই দেখো কিছু কিছু অ্যালগরিদম চোখে দেখেই বলে দেওয়া যায়, রিকারশন এন টাইমস হবে, ভেতরে গিয়ে প্রত্যেকবারের জন্য এন বার করে লুপ ঘুরছে, তো এন স্কোয়ারই হয়ে গেল মোটামুটি রাফ অ্যান্ড কন্ডিশন। এখান থেকে আমরা
এইটা তো পেয়ে গেলাম। তাহলে আমাদের এই টি অফ এন, তো আমরা ভেঙে ভেঙে লিখেছি টি অফ এন মাইনাস প্লাস প্লাস টু এর দরকার নেই, তোমরা ডাইরেক্টলি মোটামুটি আইডিয়া পেয়ে গেছো, বুঝে গেছো, লিখে দিয়েছো। এবার দুটো ক্রাইটেরিয়া নিয়ে নেবে, যে এন এর ভ্যালু 0 হলে এখানে 1 হবে, এইটুকু বেসিক আইডিয়া আন্ডারস্ট্যান্ডিং, আর গ্রেটার দেন 0 হলে যেটা আমাদের টাইম কমপ্লেক্সিটি এখানে লেখা রয়েছে টি অফ এন, সেটা তুমি লিখে দেবে। এবার আমরা এই রিকারসিভ ট্রিটাকে ডিজাইন করব, এখান থেকে আমাদের কিন্তু সলিউশন আসবে। দেখো প্রথমবার দেখো টি অফ এন কে যখন কল করেছিলাম, ধরুন আমি এন এর ভ্যালু তুমি 5 দিয়ে বোঝো, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। প্রথমবার যদি বলি জাস্ট ফর দ্য টাইম সেক, তাহলে আমরা এই এন টাইমস প্রিন্টিং করেছি, মানে 0 টু এন, বা এখানে ফল লুপটা দেখলে বুঝতে পারবে, হ্যাঁ 0 টু এন টাইমস, মানে 0 থেকে এন মাইনাস 1, মানে এন টাইমসই প্রিন্ট করেছে ধরে নাও। আর আমরা টি অফ এন মাইনাস 1 এ কল করেছি। তার মানে গল্পটা কি হলো, তাহলে এই জায়গায় আমরা এন প্লাস টি অফ এন মাইনাস এন মাইনাস 1 গল্প রয়েছে। আর পরের বার দেখো আবার এন মাইনাস 1 প্রিন্ট করেছো, খুব ভালো কথা। আর এখানে আমরা টি অফ এন মাইনাস 2 তে আমরা আবার কল করেছি, এখানে টি এন মাইনাস 2 প্রিন্টিং করেছো, আবার টি এন মাইনাস 3 তে কল করেছি ফাংশনটাকে। এই করতে করতে যখন শেষের দিকে যাবো, এটা করতে করতে 0 চলে যাবে। যখন ধরে নাও টি অফ 2 তে চলে গেছি, তখন দুবার প্রিন্ট করবে। আর টি অফ 1 দিয়ে কল করেছি, আর টি অফ 1 যখন ঢুকলো একবার প্রিন্ট করলো, টি অফ 0 কে কল করেছি, তাহলে এখানে গিয়ে শেষ হয়ে গেল। এইটুকু তো এই ট্রিটা বুঝতে পারলাম। ট্রি এর মাঝখানে কিছু ডট ডট করে দিয়েছি কেন, এই জায়গাগুলো ওটা অনেক স্টেপ হতে পারে, তো জাস্ট বোঝানোর জন্য যে আমরা লাস্টের দিকে চলে এসেছি, মানে যেখানে শেষ হতে গেছে, হয়ে গেল। এবার মোটামুটি ভেবে দেখো যে প্রথমবার টিএন এর জন্য আমরা কতবার প্রিন্টিং করেছি। এই টিএন এর মেন কাজটা, প্রথমবার যখন কল হলো, আমি কাজটা এন টাইম প্রিন্টিং করেছি, তাই জন্য এখান থেকে টেনে আমি এখানে এন লিখেছি, ভালো কথা, এই এন দেখতে পাচ্ছ। আর টি এন মাইনাস মানে কতবার প্রিন্টিং, কাজটা কতবার করে, দেখো কলটা ইম্পর্টেন্ট না, কাজটা কতবার, মানে প্রত্যেকবার যে কল করেছে টি এন, এন কে কল করা হয়েছে, তাহলে এন টাইমস প্রিন্ট করা হয়েছে বলে এন লেখা আছে। টি এন মাইনাস ওয়ানের জন্য আমাদের এন মাইনাস 1 লেখা আছে, এখানে এন মাইনাস 1 বার আমরা কিন্তু কল কাজ করেছি। টি এন মাইনাস 2 যখন কল হয়েছিল, তখন এন মাইনাস 2 খানা কিন্তু প্রিন্টিং হয়েছিল, যেরকম এন মাইনাস 3 মাইনাস 3, এখানে আমাদের দুবার প্রিন্টিং হয়েছে, এবার একবার, এটা এখানে 0। তাহলে আলটিমেটলি এটাকে সাম আপ করো, এন প্লাস এন, এন মাইনাস 1 প্লাস এন মাইনাস 2, এবার সাম আপ করে দেখো, তাই লিখেছি আমি 1 প্লাস, এটা ঘুরিয়ে লিখেছি, দেখো 0 ধরা দরকার নেই লাস্টেরটা। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে এন প্লাস এন মাইনাস 1 এন মাইনাস 2, এরকম পুরো সাম আপ করে নাও। তাহলে এটা যখন করবে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি, আমাদের সঙ্গে সেই ছোটবেলায় আমরা গল্প করেছিলাম না, এটা হচ্ছে আমাদের ওই এপি সিরিজের মতন হয়ে যাচ্ছে, এটা সিরিজ, মানে আমাদের সাম অফ এন নাম্বার যেটাকে বলা হয়। তো সিম্পলের ফর্মুলা কি, এন ইন্টু এন প্লাস 1/2, তুমি যদি এটা যোগগুলো করো, এন প্লাস এন মাইনাস 1 প্লাস এন মাইনাস 2, বা ঘুরিয়েও লেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে এন মাইনাস 3 এন মাইনাস 2 এন মাইনাস 1 এন, তাহলে এটা আলটিমেটলি এর যোগফলটা হয় হচ্ছে আমাদের এন ইন্টু এন প্লাস 1/2 সাম অফ এন নাম্বার, যেটা আমরা বেসিক এপি জিপি এগুলো যে চ্যাপ্টারগুলো ছোটবেলা পড়েছিলাম, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ওই পোর্শন থেকে কিন্তু খুব ভালো কাজে লাগবে, যেখানে সাম অফ ন্যাচারাল নাম্বার, এপি যে আমাদের এপি সিরিজের কি হতে পারে শর্টকাট ফর্মুলা, জিপি সিরিজের এরকম ধরনের কিন্তু গল্প কিন্তু আমাদের কাজে লাগবে এই সব ধরনের সব প্রবলেম করার জন্য। তাহলে এইটুকু তো বুঝে গেলাম যে এইটা আমাদের সাম করে এই আসছে যোগফল, তাহলে আমাদের টাইমও এটা, তাহলে এটুকু ক্লিয়ার হলো। টি অফ এন এর ফর্মুলাই হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2, তাহলে আলটিমেটলি করে দেবো এখানে এন ইন্টু এন মানে এন স্কোয়ার প্লাস n/2, তাহলে আলটিমেটলি ওভারঅল কি বলতে পারি আমি, অর্ডার অফ এন স্কোয়ার কিন্তু বলা যেতে পারে। তাহলে দেখো গল্প আসলো কিন্তু করে, তাহলে এইটুকানি ক্লিয়ার হলো। সাবস্টিটিউশন মেথডে আমরা সাবস্টিটিউট করব, আর এই ধরনের গল্পতে আমরা কি করছি, আমরা প্রত্যেকটা যখন ফেজ কল হচ্ছে তার এখানে এগেনস্টে কতটা কাজ হচ্ছে, সেই কাজটাকে আমরা পাশে লিখছি। টি এন মাইনাস 1 এর জন্য এন মাইনাস 1 বার প্রিন্ট, তাই এখানে এন মাইনাস 1 লিখেছি। এন মাইনাস 2 এর জন্য এন মাইনাস 2 কাজ হয়েছে, তাহলে এন মাইনাস 2, মানে এইভাবে তুমি যদি যোগ করো প্রত্যেকটা কলে আমি কতটা করে কাজ করেছি, তার যে অ্যাডিশনের রেজাল্টটাই হচ্ছে তোমার আলটিমেট টি অফ এন এর অ্যাকচুয়াল ভ্যালু। এখান থেকে তুমি একটা ওভারভিউ এন স্কোয়ার হয়ে যাওয়া, মানে অর্ডার অফ, আমরা টেন্স টু সবসময় ধরি, তো আমরা স্পেসিফিক তো কখনো হয় না, এটা টেন্স টু বলে দিয়ে আমাদের অর্ডার অফ এন স্কোয়ার কিন্তু আমরা এখান থেকে বলে দিলাম। এই হচ্ছে বেসিক আইডিয়া, মাথায় রাখতে হবে। এবার নেক্সট আমরা এইটারই একটা গল্পটাই আমরা সাবস্টিটিউশন মেথডেও দেখবো, দুটো করে মেথডই আমরা ক্লিয়ার করব আইডিয়া ক্লিয়ার করার জন্য। তো ব্যাক সাবস্টিটিউট বা ইন্ডাকশন মেথড সেটা রয়েছে, অ্যাকচুয়ালি এটার নামও হচ্ছে আমরা ব্যাক সাবস্টিটিউশন মেথড আমরা বলতে পারি। তো এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের টি অফ এন এর যে ভ্যালুটা আমরা দেখলাম, যেটা উপর থেকেই আমরা পেয়ে গেছিলাম, যেখানে টি এন মাইনাস 1 প্লাস এন আছে, ভালো কথা, টি এন মাইনাস 1 প্লাস এন। এবার তো গল্পটা ভাবো, যখন আমরা টি এন মাইনাস, দেখো গল্পটা মানে কি,
আমি n বার প্রিন্ট করছি আর tn মাইনাস ওয়ানকে কল করেছি, এটার মানে হচ্ছে এইটা। যখন তার মানে সাবস্টিটিউশনে কি হবে, tn মাইনাস ওয়ানের ভ্যালুটা আমাকে পুট করতে হবে এই জায়গাটায়, tn মাইনাস ওয়ানের ভ্যালুটা পুট করতে হবে। ভ্যালুটা কি করে পাবো দেখো, যখন এখন tn মাইনাস ওয়ান কল করেছিলাম তখন যখন ফাংশনটা কলে ঢুকলো তখন n মাইনাস ওয়ান কিন্তু প্রিন্ট হয়েছে, আর tn মাইনাস টু কে কল করে দেখো সেটাই কিন্তু আমাদের tn মাইনাস ওয়ানের ভ্যালু। tn মাইনাস ওয়ানের ভ্যালু যে tn মাইনাস টু প্লাস n মাইনাস ওয়ান, আর বাইরে তো n রয়েছে। এবার সেই জায়গাটা দেখো ওটা কিন্তু আমরা কোনো যোগ বিয়োগ করবে না, অ্যাজ ইউজুয়াল আছে ছাড়া ছাড়া লিখবো, প্যাকেট থেকে তুলে দিয়ে n মাইনাস ওয়ান প্লাস n, আর যা ছিল তা ছিল। এবার যখন আমরা tn মাইনাস টু যখন এর সাবস্টিটিউট ভ্যালুটা লিখবো তাহলে কি হবে, ট্রি থেকেও দেখতে পারো যদি দেখো চলে আসি, tn মাইনাস টু যখন সাবস্টিটিউট ভ্যালুটা লিখতে হবে তখন দেখো কাজ কত করেছে n মাইনাস টু আর কল কাকে করেছে n মাইনাস থ্রি, তাহলে দুটোর যোগফল লিখে দাও। তাহলে টি নিচের জায়গায় লিখবো tn মাইনাস থ্রি প্লাস n মাইনাস টু, মানে এই অ্যামাউন্টটা প্রিন্টিং হয়েছে আর এবার কল এসেছে, দেখো তাই লেখা আছে দেখো n মাইনাস থ্রি প্লাস n মাইনাস টু, আর আগে তো n মাইনাস ওয়ান আর n ছিলই, কোনো গল্প নেই। এবার দেখো আর এরপর আর ওগুলো আর লেখার দরকার নেই, মোটামুটি বুঝেই যাচ্ছে এগাচ্ছে। তারপরে গল্পে কি লিখবে, জাস্ট তখন tn মাইনাস থ্রিকে সাবস্টিটিউট করলে কি হবে, tn মাইনাস ফোর প্লাস tn মাইনাস থ্রি হবে, দেখো এখান থেকেও তাই রয়েছে, যদিও এখানে আর করিনি। তাহলে এখানে যদি করতাম টি এই জায়গাটা কল হতো n মাইনাস থ্রি প্রিন্টিং হতো, আর কলটা কোথায় যেত, টি অফ n মাইনাস ফোরকে কল করতো, তাই লেখা আছে n মাইনাস টু n মাইনাস ওয়ান n হয়ে গেল। তো এইভাবে চলতে থাকবে ফর দ্য k টাইমস, এরপর আর লিখবে না। দেখো আর ফাইভটা তাও বা লিখেছি টি n মাইনাস ফাইভ n মাইনাস ফোর, এভাবে চলতে থাকলো। কন্টিনিউ ফর k টাইম হলে কি হবে, তাহলে k টাইম যখন হচ্ছে তখন ভালো করে দেখো, জাস্ট এই 5 4 3 2 এগুলোতে আমি k দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে এটা যদি k হয়, তাহলে এই 5টা যদি ইনিশিয়ালি আমি মনে মনে ওই জায়গাটা k লিখি, তাহলে পরেরটা কি হচ্ছে n মাইনাস k মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে 3 এর জায়গায় কি n মাইনাস k মাইনাস টু হয়ে যাচ্ছে, ডট করতে করতে n মাইনাস ওয়ান প্লাস n। যদি আমি n মাইনাস কে যদি 0 ধরি তাহলে কি লিখবো, n ইজ ইকুয়াল টু k লিখতে পারি, যেটা আমরা আগেও সাবস্টিটিউশন সবসময় ধরতাম যে লাস্টে কি হলো 0 হয়ে গেছে, ধরতেই হবে। তাহলে এবার প্রত্যেকটা জায়গায় k এর জায়গায় n বসিয়ে দাও, দেখো বসিয়ে দিয়েছো। এখানে দেখো এখানে কে ছিল, এখানে n বসিয়ে দিয়েছি, এখানেও কে ছিল, এখানে n, যেখানে ছিল না সেখানে অসুবিধা নেই। তাহলে যখন সলভ করলাম এটা 0 হয়ে গেল, ভালো কথা। এটা কি হবে, n মাইনাস n প্লাস ওয়ান, তাহলে শুধু 1 হবে, 2 3 ডট 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 n অব্দি থাকবে। আর টি অফ 0 কি হয়ে, দেখো এইটুকু পার্ট তোমরা বুঝেই গেছি, এইটুকু পার্টে কি অ্যান্সার হবে, মানে এটা সাম অফ n ন্যাচারাল নাম্বার n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এটা তো পেয়ে গেলাম, দেখো তাই তলায় লেখা আছে। আর টি অফ 0 1 সেটা আমাদের এক্সিট ক্রাইটেরিয়া, সবসময় বলতাম টি এর ভ্যালু 0 হলে 1 হবে, তাহলে 1 প্লাস n ইন্টু n প্লাস ওয়ান বাই টু করলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। লাস্টে লিখে থাকবে অর্ডার অফ n স্কোয়ার কমপ্লেক্সিটি। আমাদের তো অ্যাকচুয়ালি তো কখনো আমরা স্পেসিফিক তো অর্ডার অফ সবসময় n স্কোয়ার হয় না, আমরা অর্ডারটা আমরা টেন্স টু ধরে দিই, যেটা n স্কোয়ারের সময় লাগবে, কিন্তু অ্যাকচুয়াল যদি করে দেখো দিস ইজ দ্য অ্যাকচুয়াল টাইমিং। দিস দ্য অ্যাকচুয়াল টাইমিং, যদি আর এটাকে আরো এলাবোরেট করো, বাট দরকার পড়ে না, এই অবধি ছেড়ে দিলেও নাম্বার তোমরা ফুল পেয়ে যাবে। চলে আসি নেক্সট পার্টে, খুব সুন্দর একটা পার্ট রয়েছে, এরকম ধরনের অ্যালগরিদমে কীভাবে অ্যানালিসিস করব। তো একই রকম ভয়েড টেস্ট ইন্ট n রয়েছে, n এর হলো 0 হলে কি করব, দেখো ফর i ইজ ইকুয়াল টু ফর লুপ রয়েছে, i ইজ ইকুয়াল টু 1 i লেস দেন n, i ইজ ইকুয়াল টু i ইন্টু 2, তার মানে 2 2 করে জাম্প করবে, মানে 2 এর পাওয়ারে জাম্প করছে। যদি আমি 1 to 10 ধরি, 1 থেকে শুরু হবে 10 এ শেষ হবে, তাহলে প্রথমবার তো প্রিন্ট হবে 1, ঠিক আছে, দ্বিতীয়বার i এর জন্য 1 হবে, প্রথমবার 1 এর জন্য প্রিন্ট হলো, প্রিন্ট i করবে 1, তারপর i ইন্টু 2 2 হয়ে গেল, 2 ইন্টু 2 4 হয়ে যায়, 4 ইন্টু 16, তার মানে যাবে না, 4 ইন্টু 2 হচ্ছে 16, 8 যাবে, সরি ভুল বললাম, 4 স্কোয়ার 8 স্কোয়ার যাবে না, এইটুকু প্রিন্টিং হলো, মানে ইন জেনারেল হতো 10টা প্রিন্টিং, তাহলে হলো 4টে, তাহলে ওয়ান কাইন্ড অফ কি 50%, যখনই আয়ের ভ্যালু 2 2 করে লাফাচ্ছে তার মানে কতবার ঘুরলো, যদি ভ্যালু হয় n এর ভ্যালু যদি আমাদের যাই হোক না কেন, তাহলে যদি অর্ডারে যদি কথা বলি, মানে কথাটা কতবার কাজ করলো, বলবো লগ অফ n টাইম কাজ করেছি, মানে আমাদের দেওয়া হয়েছিল n এর ভ্যালু 10, তাহলে হাফ কাজ করেছি তুমি, হিসাব মতন তো ভেবে দেখো 0 to 1 প্রিন্ট করলে 10 বার প্রিন্টিং, আর এখানে 4 বার, মানে অ্যাপ্রক্সিমেটলি কিছুটা হাফ কাজ করছি আমি, এটা তো ওরমভাবে বলা যায় না, হাফ কাজ। তার মানে আমাদের যখন ফাংশনে ঢুকে যদি এটা স্যাটিসফাই করে কন্ডিশন, তাহলে আমরা হাফ টাইম কাজ করব, আর আমরা আবার সেই কল করছি কি আবার n-1, তাহলে এখান থেকে তো একটা ক্লিয়ার হচ্ছে কাজ করছো লগ অফ n,
আর রিকারশন চলছে এন টাইমের জন্য, তাহলে এন লগ এন কমপ্লেক্সিটি হবে। এটাই আমরা প্রুফ করে থাকবো। এগুলো কিন্তু আমি আলাদা করে আবার বলেও দিচ্ছি, যেটা অ্যালগোরিদম দেখেই তোমরা বলতে পারো, তার জন্য তোমার কোনো অ্যানালিসিস করার দরকার পড়ে না। বাট এগুলো কমপ্লেক্স পার্টের জন্য আমরা করি, কমপ্লেক্স অ্যালগোরিদম যেগুলো বানাই সেগুলোর জন্য। কিন্তু একটা বেসিক অ্যালগোরিদম দেখেই বলে দেওয়া যাবে কত সময় লাগতে পারে। এগুলো বেসিকের উপর দেখাচ্ছে, এরপর আবার অ্যাডভান্সও যাবো, চিন্তার বিষয় নেই, অনেক ধরনের প্রবলেম দেখাবো। তো এবার চলে আসি, তাহলে এটাকে সলভ করার টেকনিকটা একটু মানে বুঝে গেলাম যে আমাদের ইকুয়েশন তাহলে কি হওয়া হচ্ছে, টি অফ এন এর ইকুয়েশন এখান থেকে টি অফ এন মাইনাস ওয়ান, বা ভালো কথা, প্লাস আমাদের লগ অফ এন, পুরো ক্লিয়ার। এখান থেকে আমরা এটা হচ্ছে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। তো এই ইকুয়েশনের সাপেক্ষে আমরা কথা বলবো, কিন্তু আমরা দুটো টার্মস রাখতে হতো, যে এন এর ভ্যালু 0 হলে 1 হবে, আর না হলে আমাদের এন গ্রেটার দেন 0 হলে টি অফ এন মাইনাস ওয়ান প্লাস লগ অফ এন হবে। হয়ে গেল। চলো এবার ট্রিটা আমরা এটাকে রিকারসিভ ট্রি দিয়ে সলভ করেছি, ইন্ডাকশনও ইউজ করে, দুটোই আমি হয়তো করেছি, পরে দেখলে বুঝতে পারবে। তাহলে এন যখন আমাদের প্রথমবার কল হয়েছিল, আমাদের লগ অফ এন কাজ হয়েছিল, আর টি অফ এন মাইনাস ওয়ান কল করেছিল। এখান থেকে আমাদের ফর্মুলা কি হয়ে গেল, আমাদের কাজ করতে হয়েছে লগ অফ এন। ক্লিয়ার? দ্বিতীয়বার দেখো, টি অফ এন মাইনাস ওয়ানের জায়গায় কি আছে, তো লগ এন মাইনাস ওয়ান রয়েছে, মানে কল কাজ হয়েছে, মানে লুপে চলেছে, আর আমরা টি অফ এন মাইনাস টুকে কল করি। তাহলে এখান থেকে কাজ কত হয়ে গেল, লগ অফ এন মাইনাস ওয়ান কিন্তু কাজ হয়েছে। তাহলে সেম তারপরের বারও যখন দিচ্ছি লগ এন মাইনাস টু প্রিন্টিং এর কাজ হয়েছে, এখানে কাজ হয়েছে লগ লিখবে, এন মাইনাস টু প্রিন্টিং এর কাজ হয়েছে, বাকি কল হয়েছে টি অফ এন মাইনাস থ্রি। এরকম টুতে গিয়ে কি হবে, লগ টু কাজ হয়েছে, যেহেতু এন মাইনাস টু লগ টু, মানে এটার এগেনস্টে এটাই আসছে। দেখো এগুলো সব কমন, এন মাইনাস টু হলে এন মাইনাস টু আসছে, এন মাইনাস ওয়ান হলে এন মাইনাস ওয়ান আসছে। তাহলে আর এখানে প্রিন্টিং, তাহলে এখানে লগ টু কাজ হয়েছে, ডট ডট করে দাও, মাঝখানে ডট ডট রয়েছে, আর এখানে ওয়ানের জন্য লগ ওয়ান কাজ হয়েছে। তাহলে এই হচ্ছে আইডিয়াটা, এইগুলো যোগফল যা হবে সেটাই অ্যান্সার। একটু অ্যাড অল দিস থিং, সিম্পল। এবার অ্যাডিংটা কীভাবে করবো তার কিছু ওই এপি জিপি সিরিজগুলো মাথায় রাখলেই হয়ে যাবে। তো দেখো গল্প কি আসছে, লগ এন প্লাস এন, লগ এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট করে আমরা লিখে দিচ্ছি এন লগ টু লগ ওয়ান। তাহলে লগ কমন নিলে কি হচ্ছে, দেখো এই জায়গাটা লিখে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, লগ যখন কমন নেই, আমরা যদি দেখো আমাদের লগের একটা প্রপার্টি, এগুলো কিন্তু কিছু বেসিক ম্যাথামেটিক প্রপার্টি কিন্তু হোল্ড করছে। আমি যদি গল্পটা এরকম লিখি, লগ ধরে আমি বোঝাচ্ছি, লগ ওয়ান যদি বেস সবার তো ইকুয়ালি রয়েছে, লগ ওয়ান প্লাস লগ টু প্লাস লগ থ্রি ধরে আমি বললাম। আমরা যদি লগকে কমন নিই, লগ থ্রি, লগ কমন নিলে আমরা এই প্লাসটা ইন্টুতে হয়ে যায়, যদি বেস কমন রয়েছে 1 ইন্টু 2 ইন্টু 3 হয়ে যায়। যা রেজাল্ট হবে সেটা তুমি বলতে পারো লগ তোমার এখানে 6 তুমি এখানে লিখতে পারো ডাইরেক্টলি তুমি, ঠিক আছে। এবার তাই 5 3 প্লাস 1 3 প্লাস 2 হচ্ছে 5, 5 প্লাস 1 6, 6ই আসছে। তো আমরা এই জিনিসটাকে এইভাবে জিনিসটাকে লিখেছি, লগ কমন নিয়ে সবগুলো মাল্টিপ্লাই টার্মে হয়ে গেল। তবে ভাবো এই মাল্টিপ্লাই যে টার্মটা হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস টু এ করতে করতে মানে 1 টু এন মাল্টিপ্লাই করছি, কতটার মানে হচ্ছে মাল্টিপ্লাইং 1 টু এন, মাল্টিপ্লাই করছি। তাহলে এই কনসেপ্টটা কি বলা হয়, এই কনসেপ্টটা বলা হয় ফ্যাক্টোরিয়াল বলা হয়। তাহলে এই পোর্শনটা হচ্ছে লগ লিখতে হবে, লগ বাইরে ছিল, এটা যে এন ফ্যাক্টোরিয়াল দেখো লেখা রয়েছে, টাইম লাগছে লগ এন ফ্যাক্টোরিয়াল, যেটা অ্যাপ্রক্সিমেটলি কি হয় এন ফ্যাক্টোরিয়ালে যখন বলবো এন লগ এন সময় লাগছে। তুমি কি দেখো একটা ফ্যাক্টোরিয়াল করার মানে কি এন টাইম লুপ ঘোরা, এটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, সেই সূত্রে দাঁড়িয়ে এন লগ এন, এইগুলো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। লগ অফ এন, যদি মনে হয় ম্যাথামেটিক্স অতটা আমার ক্লিয়ার নেই, মাথায় রাখতে হবে লগ অফ এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এন লগ এন টাইম কিন্তু আমাদের লাগছে, এইটুকু মাথায় রেখে চলতে হবে, মুখস্থ থাকতে হবে। দেখো অনেক কিছু এর মধ্যে ইনবিল্ট ক্লাস 11-এর ম্যাথস রয়েছে, হ্যাঁ হতে পারে। সেই সূত্রে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যদি মনে হয় যে না আমরা ওইগুলো এতটা ইনডেপথ জানি না, বাট আমি যে এক্সাম্পলগুলো দেখাই যেখানে ওভারঅল মোটামুটি সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, সেখানে আলাদা করে এর বাইরে কিন্তু হওয়ার জায়গা নেই। এটা মাথায় রাখলেই হবে যে এরকম ধরনের হলে লগ এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন লগ এন, এগুলো জাস্ট মুখস্থ পাঠে, যেহেতু আমরা ম্যাথস পোর্শনে ডিল করছি, একটু মুখস্থ রাখলেই কিন্তু এগুলো হয়ে যাবে। সেম জিনিসটা যদি ইন্ডাকশন মেথড দিয়ে করি তাহলে কিরকম গল্প হবে, টি অফ এন মাইনাস ওয়ান প্লাস লগ অফ এন, ক্লিয়ার হয়ে গেছে। আমরা টি এনে যেটা অলরেডি আগেও আমরা জানতাম, তাহলে এবার আমরা এন মাইনাস ওয়ানের জায়গায় সাবস্টিটিউট করবো। দেখো তাহলে এন মাইনাস ওয়ান সাবস্টিটিউট করা মানে এন মাইনাস টু লগ অফ এন মাইনাস ওয়ান হবে। এবার তাই লিখেছি এন মাইনাস টু লগ অফ এন মাইনাস ওয়ান, আগে লগ অফ এনটা ছিলই আমার অলরেডি এক্সিস্টিং ছিলই আগের থেকে, ওপর থেকে নিচে এসছে, বাকি সাবস্টিটিউট করলাম। এবার এন মাইনাস টুকে সাবস্টিটিউট করতে হবে এই জায়গাটাকে,
করলে কি হবে, n-3 হয়ে যাবে। আর এবার তো খুব ইজি হয়ে গেছে, আর এটা তার মানে তার এগেন্সে লগ n-2, মানে এটা সাবস্টিটিউটেড ভ্যালু, এইটুকুনি জিনিস। আর আগে তো এগুলো এক্সিস্টিং ছিলই, অসুবিধা নেই। পরের পাটাও তাই, n-3 জায়গায় সাবস্টিটিউট করবো, তাহলে n-4 আর লগ n-3 এটা সাবস্টিটিউটেড ভ্যালু, আগে তো এগুলো ছিলই। এবার কে টাইমস কন্টিনিউ করো, একই গল্প থাকবে, কে টাইম করো, তাহলে এখানে এখানে যদি কে লেখো তাহলে কে লিখে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, k-1 হয়ে যাবে, n-k-1, এটা এটা কি হয়ে যাবে, kn-2, এবার ডট ডট করে আমাদের লগ অফ n-1 প্লাস n লিখে দাও। আবার সে n-k0 ধরো, তাহলে n ইজিক্যাল টু কে হয়ে গেল। এবার কে এর জায়গায় n গুলো বসিয়ে দাও, দেখো সব বসিয়ে দিয়েছো। বসিয়ে দেওয়ার পর গল্প কি হয়ে যাচ্ছে দেখো, এটা এটা হয়ে গেল t(0) হয়ে গেল, আর এখানে হয়ে গেল n কেটে গেলাম, +1 হবে, log of 1 2, এবার গল্প সে হলো log n অব্দি। লগ কমন হলে সব মাল্টিপ্লাই টার্মে চলে আসলো, এটা হচ্ছে 1 প্লাস log of n ফ্যাক্টোরিয়াল হয়ে গেল log of n ইন্টু log n। এই হচ্ছে গল্প। তো দুটো মেথডেই করলাম। এবার কিছু এক্সাম্পলস আমি দিয়েছি পারপাস ফর হোমওয়ার্ক, তোমরা বাড়িতে এই জিনিসগুলোকে একবার নিজে হাতে দেখো। গল্পগুলো শুধু শুনলে হবে না, দেখলে হবে না, হাতে বসে করতে হবে, না হলে কিন্তু এগুলো ক্লিয়ার হবে না। তো এই হচ্ছে কিছু হোমওয়ার্ক পয়েন্ট অফ ভিউ অ্যাকর্ডিং টু দ্য সাবস্টিটিউশন মেথড, এবং তোমাদের আমরা ইউজ করেছি আপাতত যেটুকু আমরা শিখেছি এখানে দাঁড়িয়ে, আমরা সাবস্টিটিউশন এবং আমাদের রিকার্সিভ ট্রি মেথডে আমরা এইগুলোকে সলভ করে দেখব। এই হচ্ছে প্রশ্নগুলো, ঠিক আছে, যেখানে আমরা এইটা তো আমরা সলভ করেছি, আমরা এটাও সলভ করেছি, ভুল না বললেন, এটাও সলভ আমরা ক্লাসে করেছি। এবার এই যে তিনটে পোর্শন রয়েছে, যেভাবে আমরা আগেরগুলো করেছিলাম সেগুলোকে মাথায় রেখেই তোমরা কিন্তু যদি করো বাড়িতে, একটা আইডিয়া কিন্তু ক্লিয়ার হবে অ্যাজ ফর ইয়োর হোমওয়ার্ক পারপাস। পাশে অ্যান্সারটাও লিখে দেওয়া রয়েছে, অর্ডার অফ n কিউব, অর্ডার অফ n, যেটা অ্যাকচুয়ালি n/2 হবে, n হয়ে যাবে, এরকম ধরনের গল্প লিখে দেওয়া রয়েছে। জাস্ট ডাইরেক্ট তোমাকে কিন্তু আর কোনো ইয়ে দেওয়ার দরকার পড়লো না, মানে আমাদের কোনো রিকার্সিভ ট্রি লেখার, মানে রিকার্সিভ ট্রি বলবো না, মানে অ্যালগোরিদম দেওয়া দরকার পড়লো না, জাস্ট আমাদের আইডিওলজি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে আশা করি তোমরা এটা করতে পারবে একটা আইডিয়া দিয়ে। আর এখানে একটা কথা আমি বলে দিই, যে এইগুলো যেরকম ইন্ডাকশন মেথডে তো ইজিলি সলভ করবে, কিন্তু তাহলে আমাদের ইয়েতে কি করে আমরা রিকার্সিভ ট্রি একটা ইকুয়েশন দেবো, রিকার্সিভ ট্রি ডিজাইন করবো কি করে। তাহলে আমি এইটারই একটা দেখিয়ে দিই, যে ছোট করে পাশে দেখো, প্রথমে যখন t(n) কল হয়েছিল, তার মানে কি, এটার মানে এই প্রথম লাইনটা দেখে তুমি কি বুঝছো, এখান থেকে আমার একটা tn-1 কল বেরিয়েছে, ভালো কথা। আর সেখানে আমাদের n² কাজ হচ্ছে, মানে একটা নেস্টেড ফর লুপ রয়েছে ধরে নাও, ইমাজিন করো। তো পরের বার যখন n-1 হয়ে গেল, তার মানে কি হবে, তাহলে এই দিকে কাজটা কি হবে, তাহলে n-1 এর হোল স্কোয়ার তোমার কাজ হবে, আর তার বিকল্পে তোমার হয়ে যাবে t(n-2). তারপরে আবার যদি রাখো তাহলে n-2 এর হোল স্কোয়ার কাজ হবে, আর এখানে হয়ে যাবে t(n-3). এইভাবে চলতে থাকবে। কি, যখন আমরা t(2) হবে, তার মানে 2² 4 অব্দি কাজ হবে, আর এখানে t(1) কল হবে, t(1) মানে 1ই কাজ হবে, আর এখান থেকে তোমার t(0) কল হয়ে এখানে কেটে যাবে। তো এই ট্রিটাকে, রিকার্সিভ ট্রিটা আমি পাশে একটু দেখিয়ে দিলাম, ছোট করে একটু দেখিয়ে দিলাম। যে কোনো যখন গল্প দেবে, যে কোনো ইকুয়েশন থেকে রিকার্সিভ ট্রি কি করে জেনারেট করা যায়, এটা পাশে একটা আইডিয়া একটু পাশে লিখে দিলাম, ঠিক আছে। চলে যাই নেক্সট কনসেপ্টে, যেখানে আরেক ধরনের প্যাটার্ন অফ অ্যালগোরিদম রয়েছে, যেখানে আমাদের ভালো করে দেখলে বুঝতে পারবে, যেটা t(n), খুব ভালো কথা, খুব অসুবিধা নেই, একদম ঠিক আছে। এখানে ঢুকে আমরা একবার প্রিন্টিং এর কাজ করছি, যেন 1 মিনিট অফ কাজ, আর দুবার রিকার্সিভ কল করেছি। তার মানে এখান থেকে দেখলে বুঝতে পারবে তাহলে tn এর গল্পটা কি হয়ে যায়। tn এর মধ্যে কাজ কিন্তু একবার করলাম, আর দুবার রিকার্সিভ, তার মানে t(n-1 প্লাস t(n-1), দুবার রিকার্সিভ কল করেছি। তাহলে এখান থেকে লিখতে পারি না, t(n) ইজ ইকুয়াল টু, এই দুটোকে যোগ হয়ে যাবে না, এটা তো সেম টার্মস আছে, সরি n-1, তাহলে এখানে হয়ে যাবে 2t(n-1 প্লাস 1). তাহলে এটা কিন্তু আমাদের সেই জেনারেল ইকুয়েশন কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এটাই মাথায় রেখে চলতে হবে আমাদের। তো তার বিকল্পে আমাদের এই দুটো জায়গা রেখেছি আমি, যে t(n) এর ভ্যালু এইটা, কিন্তু সবসময় আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেখানে আমাদের n এর ভ্যালু 0 হলে 1 হয়ে যাবে, আর না হলে আমাদের গ্রেটার দেন 0 হলে 2t(n-1 প্লাস 1 হবে। এই হচ্ছে বেসিক গল্প। সেখান থেকে পুরো ট্রি এর ম্যাপিংটা রেডি করেছি, যে গল্পটা কি দেখো। তো যে রিকার্সিভ ট্রি মেথড, এটা খুবই কমপ্লেক্স হয়ে যায়, তো আমরা এইসব জিনিসগুলোর জন্যই আমরা, যত আমাদের ট্রি এর গল্প আমাদের বাড়ে, মানে রিকার্সিভ কল বাড়ে, তখন ট্রি ততটাই আমাদের কমপ্লেক্স হওয়া শুরু করে দেয়, মানে
কমপ্লেক্স ট্রি দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই জিনিসগুলোকে জন্যই আমরা মাস্টার থিওরেম খুব ব্যবহার করি, বা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টেকনিক বা সাবস্টিটিউশন মেথড যেটাকে বলা হয় সেগুলোকে ব্যবহার করেছি, যেখানে কোনো সমস্যার বিষয় নেই। দেখো এখানে বুঝতে পারবে, তাহলে টিএন যখন কল করলাম একবার প্রিন্ট করলো, দুবার কল হয়েছে, এই হচ্ছে কলিং গল্প। টিএন -1 আর টিএন -1 কল করেছি, তো এখানে প্রিন্ট একবার বলে এখানে 1 লিখে দিয়েছি, খুব ভুল না বললে। আর এখানে দেখো যেহেতু আমাদের নেক্সট পার্টের মধ্যে এখানে 1 আমরা ফের এই এর জন্য 1 প্রিন্ট করেছি, আর আবার দুবার কল করেছি, ভালো কথা। তো এই লেভেলে অর্ডারে দেখবো, আবার এর জন্য 1 প্রিন্ট করেছি, দুবার টিএন -2 কে কল করেছি, বুঝতে পেরেছো? টিএন -2 এখানে আছে, টিএন -2 এখানে আছে। তাহলে ভাবো এইখানে কবার কাজ হয়েছে, এখানে 1, এখানে 2, তাহলে এখানে 2 লেখা আছে, ভালো কথা। এবার টিএন এই লেভেলটাকে দেখো, টিএন -2 একবার কাজ করেছে, দুবার কল করা হয়েছে, একবার কাজ হয়েছে, দুবার কল করা হয়েছে, একবার কাজ হয়েছে, দুবার কল এসছে। কারণ দেখো একবার কাজ হয়েছে, দুবার কল করা হয়েছে, কাজ কতবার হয়েছে তুমি যদি বলো, স্যার 4 বার কাজ হয়েছে, গুনে দেখো 4টে কাজ হয়েছে। টিএন -3 কতবার কাজ হবে, 8 বার কাজ হবে, আর লেখার দরকার নেই, এইভাবে চলে আসছে। তো এবার যদি ভালো করে ভাবো, এটাকে একটা গল্প দেখো, এটা 1, এটা 2, এটা 4, 8, তারপরে 16, বুঝতে পারো 2 এর পাওয়ারে বাড়ছে, তাই দেখো যে 1 লিখেছো, 2, তারপরে 4 মানে কি 2 টু দি পাওয়ার স্কোয়ার, 2 টু দি পাওয়ার কিউব, ডট ডট করতে করতে 2 টু দি পাওয়ার কে তে চলে যাবে। তাহলে আলটিমেটলি এটা যখন আমি সাম আপ করবো তখন কি পাবো, 2 টু দি পাওয়ার কে +1 -1। যদি সাম আপ যদি করি, এটাও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে নেয়, সাম অফ এন ন্যাচারাল নাম্বারস থেকে এসছে। আর কেন কিভাবে আসলো তার প্রযোজ্য সাম আপ বলতে, এটা জিপি সিরিজ অ্যাকচুয়ালি বলা, দেখো তলায় লেখা রয়েছে। ফার্স্ট একটা এ, তারপরে এ আর কিউব, এই করতে করতে চলে গেলাম এ আর টু দি পাওয়ার কে। এ হচ্ছে ফার্স্ট টার্ম, আর হচ্ছে কমন রেশিও, তাহলে কি হবে এ ইন্টু আর টু দি পাওয়ার কে +1 -1 বাই আর -1। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি যদি এটা লেখো, তোমার এ হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, 1 হচ্ছে ফার্স্ট টার্ম, আর এদিকে হচ্ছে আর টু দি পাওয়ার কে, আর হচ্ছে তোমার 2 এর বাগে ভাগছে কে +1 -1 -2 -1 আর -1, আর এর ভ্যালু হচ্ছে কমন রেশিও, 2 2 করে পাচ্ছে না, রেশিও কমন করলে তুমি 2 টু দি পাওয়ার কে +1 -1, যেটা বললাম কি আমাদের এখানে এপিও লাগবে, আমাদের এখানে জিপিও লাগবে, হ্যাঁ এইচপি লাগবে না, চিন্তা নেই। হ্যাঁ, তো এই জন্য এই টার্মস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কয়েকটা এক্সাম্পল এরকম দেখলে। তো এইগুলো কিন্তু আমাদের শুধু লাগছে কিন্তু আমাদের সাবস্টিটিউশন টেকনিক এবং আমাদের রিকারসিভ ট্রি, মাস্টার থিওরেমে কিন্তু এগুলো কোনো কিছুই লাগবে না। এই মাস্টার থিওরেমটা আবিষ্কার এই কারণেই হয়েছে, যেখানে আমাদের এপি জিপি এইচপি কিছুই লাগছে না, আমরা ডাইরেক্টলি করতে পারবো। তো এখানে যখন ধরে না, আমি ধরে নিলাম যে এখানে অ্যাজিউম ধরলাম n - কে 0 হয়ে গেছে, একটা সময় কিন্তু 0 হবে, তাহলে n এর ভ্যালু আর কে এর ভ্যালু একই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কে এর জায়গায় তুমি n বসিয়ে, তাহলে এই হচ্ছে গল্প। টিএন হচ্ছে 2 টু দি পাওয়ার n -1, যেটা অ্যাপ্রক্সিমেটলি 2 টু দি পাওয়ার n -1টা কি, তোমার যে এই অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি, যেটা তোমার অ্যাকচুয়াল অ্যান্সার আছে 2 টু দি পাওয়ার n, কিন্তু তোমাদের কিন্তু ডাইরেক্ট তোমাদের এখান থেকে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এরকম ধরনেরও গল্প কিন্তু আমাদের রেডি করতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এটাকেই যদি আমরা ইন্ডাকশন অ্যাপ্রোচে করি, তাহলে কিরকম দেখতে হবে রয়েছে দেখো। তাহলে এইটুকু প্রথমত অ্যালগরিদমটা ক্লিয়ার আছে, 2 tn -1 +1। তো পরের বার যখন ভাবে দেখো, তাহলে আমাদের কোনটা সাবস্টিটিউট করব, এই পার্টটাকে সাবস্টিটিউট করতে হবে। তাহলে টি অফ n -1 সাবস্টিটিউট করলে মানে কি, অ্যাকচুয়াল টি অফ n এর জায়গায় আমি n -1 বসাচ্ছি। তাহলে গল্পগুলো তুমি যদি ট্রিতেও যদি দেখো, তাহলে এখানে দেখলে বুঝতে পারবে, এখানে টি অফ n -1 এর জায়গায় টি অফ n -2 হয়ে গেল দুবার, 2tn -2 +1 কিন্তু গল্প হবে এখান থেকে যা রয়েছে। তাহলে গল্প কি আসছে, 2tn -2 +1, দেখো তাই লেখা আছে, আগে বাইরে 1 ছিল, এখানে ছিল। তাহলে এবার পরের বার যখন করবো, এই 2 আর 2 এর মাল্টিপ্লাই হয়ে 2 স্কোয়ার লিখেছি আমি, আর এখানে গল্পটা কি আসছে, আর যেহেতু 2টা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, তার মানে এর সঙ্গে 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, খুব ভুল না বললে। তাহলে এখানে এইটুকু পার্ট রইল, আর 2 আর 1, এই 2টা কোথা থেকে আসলে আশা করি ক্লিয়ার হয়েছে। মানে এই 2টা এর সাথেও মাল্টিপ্লাই হয়েছে, কিন্তু দুটো টার্ম আছে না, আর এই 2টা এর সাথেও মাল্টিপ্লাই হয়েছে, তাই জন্য 2 স্কোয়ার 2 +1। এবার নেক্সট আমরা যখন দেখবো, আমরা টি অফ n -2 কে সাবস্টিটিউট করলে কি হবে, 2tn -3 +1। এই 2 স্কোয়ারটা এর সঙ্গে মাল্টিপ্লাই হলে কি হবে, 2 কিউব হলো, আর এখানে 1 এর সঙ্গে করলে কি হবে, আলটিমেটলি তোমার 2 স্কোয়ার +2 +1, মানে এইদিকে টার্মটা জেনারেট হতে থাকবে। এটা যদি আমি কে টাইমস কন্টিনিউ করি, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার কে, আর এখানে টি অফ কে n - কে প্লাস
টি অফ কে মাইনাস ওয়ান মাইনাস টু ডট করতে করতে আমাদের টু টু স্কোয়ার টু প্লাস ওয়ান কিন্তু আমাদের দিয়ে দেবে। টার্মটা জেনারেট হতে থাকে, দেখতেই পাচ্ছ এখানে এন মাইনাস কে রয়েছে, এখানে পরের বার এখানে টু টু এর মাথায় টু আছে, এখন এখানে এন মাইনাস থ্রি রয়েছে, মানে এখানে যদি কে এই থ্রি এর জায়গায় যদি কে বসাই তাহলে এখানে এই জায়গাটা কমে যাচ্ছে না, কে মাইনাস ওয়ান হচ্ছে, তাহলে এই যে কে মাইনাস টু চলতে থাকবে এইভাবে। কে এর ভ্যালু জিরো আমি ধরে নিলাম, এন মাইনাস কে ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এন আর কে একই জিনিস, সবগুলো কে এর জায়গায় এন বসিয়ে দাও, সবগুলো এন বসিয়ে দিলাম, বসানোর পরে টি অফ জিরো হয়ে গেল, টাইম জিরো মানে ওয়ান, এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে দাঁড়িয়ে কি আসছে দেখো, টু এন রয়েছে লাস্টের দিকে নিয়ে গেছে, আমি সিরিয়ালি লিখেছি, ওয়ান প্লাস টু স্কোয়ার করতে করতে টু দি পাওয়ার এন, এটাও কিন্তু আলটিমেটলি সেই এই লাইন থেকে এই লাইনটা কি করে আসলো, এটা হচ্ছে আমাদের জিপির গল্প। এটাই আমাদের এখানে মাথায় রাখার জায়গা, আর কিছু কিন্তু সেখানে এরকম মাথায় রাখার জায়গা নেই। এই হচ্ছে বেসিক আইডিওলজিটা আমি ক্লিয়ার করলাম, এগুলো হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড দিয়ে আমরা করব। এবার আমরা এর বেসিক আইডিয়া আমরা দেখব মাস্টার থিওরেম, যেগুলো আমরা দেখলাম ইন জেনারেল পার্টে, মানে আমরা যে বেসিক আইডিয়া যেটা আমরা নিলাম, যেখানে এই ফাংশনগুলোকে ওয়ান কাইন্ড অফ আ ডিক্রিজিং ফাংশন বলে আমরা জানি। ডিক্রিজিং ফাংশন গল্পটা কি দেখো, আলটিমেটলি তুমি যতগুলো আমরা করেছি ভালো করে দেখবে কমছে, এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি কমতে থাকছে, সেটা আমাদের দুবার কল হোক কি একবার কল হোক, মানে আমাদের রিকারশন কলটা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, সেটা কোনো যায় আসে না, বাট যে কলটা হচ্ছে সেটা কিন্তু ডিক্রিজিং মানে মাইনাসে হচ্ছে, ডিভাইডিং না। দুটো হবে মাস্টার থিওরেমকেও দুভাগে ভাগ করা হয়, আমি একটা দিক দেখিয়ে দেবো, আমরা আজকে ক্লাসে অবধি আমরা একটা দিক দেখবো যেখানে আমরা ডিক্রিজিং ফাংশনের পুরো গল্পটা ক্লিয়ার করলাম। এই যে দেখলাম আমরা এন মাইনাস ওয়ান এন মাইনাস যে কোনো যে গল্পটা হচ্ছে, মানে নেক্সট টাইম যে রিকারসিভ কলটা আসছে সেটা মাইনাসে লেখা আছে, সেটা ওয়ান হতে পারে, টু হতে পারে, 100 হতে পারে, সেটা কোনো যায় আসে না। এটাকে পুরো এর ক্যাটাগরিটাকে বলা হয় আমাদের ডিক্রিজিং ফাংশনের ক্যাটাগরি বলা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমাদের যেটা বেসিক যে জেনারেল ইকুয়েশনটা কি, আমরা জেনারেল টার্ম যদি বলি, টি অফ এন, সামনে কখনো দেখো এ মানে এই টু টি লিখেছিলাম আমরা, লাস্ট দেখো আমরা লিখে দিই, আমরা দুরকম গল্প লিখেছিলাম দেখো, টি অফ এন যেখানে একবার রিকারশন ফাংশন কল হয়েছে, এন মাইনাস ওয়ান প্লাস এখানে কখনো কখনো ওয়ান হয়েছে, কখনো কখনো এন হয়েছে, কখনো কোনো লগ অফ এনও হয়েছে, আমি জাস্ট এই টার্মটা জেনারেলাইজ করলাম। আরেক ধরনের এক্ষুনি দেখলাম টি অফ এন, যেখানে আমরা টু টি এন মাইনাস ওয়ান দেখলাম, এখানেও আমাদের এখানে ওয়ান হতে পারে, এখানে এন হতে পারে, এখানে এন স্কোয়ারও হতে পারে, হ্যাঁ এখানে আমাদের লগ অফ এন হতে পারে, যা ইচ্ছে এখানে আমাদের এন স্কোয়ার হতে পারে। তো যেখানে আমাদের কলটা দেখো, এখানে আমাদের একবার রিকারশন কল, এখানে দুবার হয়েছে, কোনো ইকুয়েশন এরকম হতে পারে যেখানে দুইয়ের জায়গায় তিনবার হতে পারে। তাহলে এই যে টার্মটাকে আমরা এ দিয়ে ডিনোট করছি, এখানে কিছু নেই মানে ওয়ান একবার, এটা ওয়ান ধরে নাও, টি এন মাইনাস বি, এই বিটা মানে ডিপেন্ড করছে, এখানে ওয়ানের জায়গায় অনেক সময় ওয়ান লিখেছো, কিছু হোমওয়ার্কে 100ও ছিল এই জায়গাটা, এখানে ওয়ান দিয়ে আসছে, অসুবিধা নেই, এন মাইনাস ওয়ান হতে পারে, এন মাইনাস টু টু করে কমছে, এরকম হতে পারে, ডিপেন্ড করবে। আর এইটা হচ্ছে এর পরের পার্টটা হচ্ছে তোমার ফাংশনটা, এটাকে আমরা এফ অফ এন দিয়ে নোট করছি। এই যে পরের যে প্লাস দিয়ে যা লিখছি, যেটার ভেতরে কি কাজ করছে, এফ অফ এন কথাটার মানে কি, মানে এই রিকারশন যে কলটা করছো, করার পর ভেতরে কি কাজ করছে সেটা আমরা এফ অফ এন দিয়ে নোট করছি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক গল্প। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এর মাস্টার থিওরেমের বেসিক সলিউশনটা কি, যদি এটা ডিক্রিজিং ফাংশন হয় চোখে থেকে বলে দেওয়া যাবে, দেখো বলছে মাস্টার থিওরেম, দিস দ্য মাস্টার থিওরেম ডিক্রিজিং ফাংশন, যদি তোমার এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো হয়, বি এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো হয়, মানে এই যে এ এর ভ্যালুটা হাইলাইট করলাম, এই দেখতে পাচ্ছ এ এর ভ্যালু আর বি এর ভ্যালু গ্রেটার দ্যান যদি জিরো হয়, তাহলে তোমার চোখ বুঝে তুমি লিখে দেবে যে অর্ডার অফ এফ এন এর ভ্যালুটা, মানে যে এই যে জায়গাটা এই পাশে যে লেখা রয়েছে, এখান থেকে তো আমরা অ্যাকচুয়ালি টি অফ এনটা বার করি, তাহলে এফ এন এর ভ্যালুটা হয়ে যাবে অর্ডার অফ এন টু দি পাওয়ার কে, অর্ডার অফ এন টু দি পাওয়ার কে, যেখানে যদি কে এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো যদি হয়, এর ভ্যালু হবে কি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, হয় না, হবেই, ঠিক আছে। তাহলে এইটুকু ক্লিয়ার, একটা এক্সাম্পল দিয়ে বলবো, কিছু এক্সাম্পল এখানে রয়েছে, দেখে দেখে চোখ বুঝে বুঝে সলভ করবো। প্রথমটা ফার্স্ট এটা ইকুয়েশন নাম্বার ওয়ান আমি দিলাম, তাহলে এখান থেকে দাঁড়িয়ে এর ভ্যালু কি আছে, দিস দ্য ভ্যালু অফ এ, তাহলে লিখবে এর ভ্যালু স্যার এখানে ওয়ান, খুব ভালো কথা। এখানে বি এর ভ্যালু কি আছে, বি এর ভ্যালু স্যার এখানে ওয়ান, খুব ভালো কথা। এবার গল্পটা হচ্ছে এখানে মাইনাস বি এর মাইনাসটা ধরবে না, কিন্তু বি এর ভ্যালুটা কত আছে সেটা রাখবে। এইবার তোমার গল্পতে কি হবে,
আমাকে এখানে বার করতে হবে এফ অফ এন, মানে মানে ফাংশনটা বার করতে হবে এই জায়গাটা। তাহলে এখানে কি করে আমরা পাবো, এখানে কি লেখা আছে, 1 লেখা আছে। তো যেই 1টা লেখা রয়েছে, ঠিক আছে, এটা 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 কিসের ভ্যালু, এটা হচ্ছে দেখো কে এর ভ্যালু। এফ অফ এন যে গল্পটা লেখা রয়েছে এটা সেই ওয়ান কাইন্ড অফ কে এর ভ্যালু ডিনোট করো। তাহলে আমার লেখা লেখা রয়েছে এই যে, এই হচ্ছে গল্পটা, এই ইফ দ্য ভ্যালু অফ এ ইজ 1 গ্রেটার দ্যান 1 আর লেস দ্যান 1, তিনটের রেসপেক্টে লেখা রয়েছে। যদি ইকুয়াল টু 1 হয় তাহলে অর্ডার অফ এন টু দি পাওয়ার কে প্লাস 1, হ্যাঁ, কে প্লাস 1 হয়ে যাবে। আর যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমরা এটা লিখতে পারি যে অর্ডার অফ এফ এন ইন্টু এ টু দি পাওয়ার এন বাই বি। আর যদি লেস দ্যান 1 হয় এর ভ্যালু, তাহলে তোমার অর্ডার অফ এফ এন লিখে দেবো, যা এফ এন এর ভ্যালু ছিল তাই লিখে দেবো। এবার প্রশ্নটা হচ্ছে আমরা এই এফ এনটা আমরা পাচ্ছি কোথা থেকে, সেই হচ্ছে এফ এন এর ভ্যালুটা এইটা এফ অফ এন, ঠিক আছে। এখান থেকে আমরা যে এফ এন এর ভ্যালুটা, এই যে এফ এন হচ্ছে অর্ডার অফ এন টু দি পাওয়ার কে, তাহলে আমরা এখান থেকে এফ এনটা প্রথমে বার করি। তাহলে এফ এন এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, অর্ডার অফ হয়ে গেল এন এর মাথায় কে বসিয়ে দাও, এখানে কে এর ভ্যালু কি আছে, এখানে যেটা লেখা রয়েছে এই জায়গাটা 1, তাহলে আমি লিখতে পারি অর্ডার অফ এন টু দি পাওয়ার 1, এন এর মাথায় কে, এখানে এন তো কিছু নেই, এখানে এন এর ভ্যালু ইনডিফিনাইট রয়েছে, তো সেই জায়গায় এখানে এন এর ডাইরেক্টলি কোনো ভ্যালু নেই, তো এন ওপরে কে হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম অর্ডার অফ এন পেয়ে গেলাম। তো যখন এখানে এন এর ভ্যালু ইকুয়াল টু 1 ছিল বলে অর্ডার অফ এন প্লাস কেও লিখতে পারি, বা এন ইন্টু ফাংশন অফ এনও লিখতে পারি। এখানে এন এর ভ্যালু তো আলটিমেটলি যা ছিল তাই রয়েছে, আর ফাংশন অফ এন এর ভ্যালু 1। এইটা এইটা এই ইকুয়েশনটা অনেকটা সিম্পল ইকুয়েশন, দেখো দেখলে বুঝতে পারবে। এখানে এন যা ছিল তো ভালো কথা, আর ফাংশনের ভ্যালু 1 ছিল। এফ অফ এন ডাইরেক্টলি এই পার্টটাই, তুমি এখানে এসব না করে কারুকার্য না করে ডাইরেক্টলি আমি লিখতে পারো, অত দরকার নেই। এফ অফ এন মানে এখানে 1, যা এই পার্টটা লেখা এটা এফ অফ এন বলবো, এই পার্টটাকে আমরা এফ অফ এন বলবো, যা লেখা আছে এফ অফ এন, আমি হাইলাইট করছি এটাকে বলে এফ অফ এন বলবে, তাহলে আর ঝামেলা হবে না। এফ অফ এন হয়ে গেল, তাহলে আমি এই জায়গাটাও কেটে দিলাম, তাহলে অত ঝামেলার দিকে দরকার নেই। এই পার্টটা ডিক্রিজিং ফাংশনের এফ অফ এন কি হবে, এই পার্টটা আমি তাহলে উপরে হাইলাইট করে লিখে দিলাম, এটা হচ্ছে এফ অফ এন। হয়ে গেল। তাহলে এফ অফ এন এখানে কি ছিল, এখানে তোমার 1 ছিল, তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি আছে দেখো তোলা লেখা রয়েছে, হয় তুমি অর্ডার অফ এন টু দি পাওয়ার কে প্লাস 1 বার করো, আর না হলে তুমি অর্ডার অফ এন ইন্টু, ব্যাপার অরে লেখা যে দুটো ফর্মুলাই ব্যবহার করতে পারো, যে কোনো একটা করলেই হবে, এন ইন্টু অর্ডার অফ এফ এন, এন ইন্টু এফ অফ এন লিখবো, এফ অফ এন তো 1 লিখে দিয়েছি ভাই এখানে। তাহলে এখানকার গল্পতে ফর্মুলা কি হলো, এন ইন্টু, তাহলে অর্ডার অফ ফাইনাল অ্যান্সার কি, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন যা ছিল, এন তো রয়েছে, এন এর তো কোনো চেঞ্জ নেই, এন কে লিখতেই হবে, এখানে এন রয়েছে, যদি বা এন লিখবে, এফ অফ এন এর ভ্যালু 1, কি হবে অর্ডার অফ এন ইন্টু 1 মানে কি অর্ডার অফ এন হয়ে গেল। পরেরটা দেখো, এখানে এন রয়েছে, এখানে তোমার এর ভ্যালু 1, দেখো এর ভ্যালু 1 কিছু নেই মানে 1, বি এর ভ্যালু 1, ভালো কথা। তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে যে এন ইন্টু এফ অফ এন, এফ অফ এন এখানে এন, তাহলে এন ইন্টু এন কি হয় এন স্কোয়ার, তাহলে অর্ডার অফ এন স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো লগ এন আছে, এর ভ্যালু 1 দেখবে, বি এর ভ্যালু 1 দেখবে, ভালো কথা, এর ভ্যালু, তাহলে অর্ডার অ্যান্সার কি হয়ে যাবে অর্ডার অফ এন ইন্টু লগ অফ এন হয়ে গেল, ঠিক আছে। এখানে এর ভ্যালু 2, বি এর ভ্যালু 1, তো চলে আসে নিচে কি আছে, এ দেখো গ্রেটার দেন 1 হলে কি হবে অর্ডার অফ এফ এন যা ছিল ইন্টু এ এন বাই বি। বাহ, চলে আসি কি করার চেষ্টা করছে দেখি একটুখানি, তাহলে আমাদের ফর্মুলায় ফেলি, তাহলে এরম বা এইটুকু রাখি, দেখলে বুঝতে পারবে এর ভ্যালু 2, বি এর ভ্যালু 1, এফ অফ এন এর ভ্যালু 1, ভালো কথা। তাহলে এবার অর্ডার বার করবো, অর্ডার অফ 1 ইন্টু এফ অফ এন এর ভ্যালু ছিল 1, 1 লিখেছো, এ টু দি পাওয়ার মানে 2, সামনে কি 2 টু দি পাওয়ার এন, ভালো কথা, বাই বি এর ভ্যালু 1, তাহলে গল্প কি হবে, তাহলে 1 ইন্টু টু টু দি পাওয়ার এন বাই বি মানে কি, তাহলে অর্ডার অফ 1 ইন্টু টু টু দি পাওয়ার এন, তাহলে অর্ডার অফ টু টু দি পাওয়ার এন, অ্যান্সার হয়ে গেল 1 এর সঙ্গে ইন্টু করলে তাই তো হবে না। এইটা করো 3t, এর ভ্যালু 3, বি এর ভ্যালু 1, এফ অফ এন এর ভ্যালু 1, দেখো কি ইজিলি করছে, এত ট্রি দরকার পড়ছে না। এখানে কি করে করবো, তাহলে এর ভ্যালু যখন দেখে ফেলেছি, তাহলে আমাদের ফর্মুলা কি হবে অর্ডার অফ এফ এন, এফ এন এর ভ্যালু 1 ইন্টু এ টু দি পাওয়ার মানে 3 টু দি পাওয়ার এন বাই বি, তাহলে অ্যান্সার দেখো কি অর্ডার অফ 3n হয়ে গেল। তাহলে এইটা দেখি 2tn মাইনাস 1 প্লাস এন, তাহলে গল্পটা কি হবে দেখো করে করে দেখাচ্ছি। দেখো সেই জায়গায় দাঁড়িয়ে এর ভ্যালু 2, বি এর ভ্যালু 1,
এফ অফ এন এর ভ্যালু হচ্ছে, সরি হ্যাঁ এফ অফ এন এর হচ্ছে এন, তাহলে এন ইন্টু হয়ে গেল টু টু দি পাওয়ার এন বাই ওয়ান, এন বাই বি মানে এন বাই ওয়ান, তাহলে এন ইন্টু টু টু দি পাওয়ার এন, দেখো তাই রয়েছে। এরকম ভাবে কিন্তু আমরা মাস্টার থিওরেম কিন্তু আমরা সলভ করতে পারবো অফ ডিক্রিজিং ফাংশন। তো এই জায়গাটা কমপ্লেক্স কোনো কিছু ভাববে না, এই যে এন টু দি পাওয়ার কে, হ্যাঁ এটা জেনারেল ভাবে বলে, বাট অ্যাকচুয়ালি এফ অফ এন মানে হচ্ছে এই প্লাসের পর যে পার্টটা লেখা রয়েছে এটাকে আমরা এফ অফ এন ধরে চলতে পারি। এটাই দেখলে অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে, বাট ইন জেনারেল ওভারভিউ দিলাম যে কোনটা আমাদের এফ অফ এন, এই পার্টটা কিন্তু আমাদের এফ অফ এন হাইলাইট করলাম। এটা হচ্ছে আমাদের সামনে যেটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এফ অফ এন। যা লেখা আছে দেখো এইভাবে ধরে ধরে যে কোনো সমস্যার সমাধান তোমরা কিন্তু এইভাবে করতে পারো, যেগুলো ডিক্রিজিং ফাংশন। ডিক্রিজিং কথাটার মানে কি, এই দেখো মাইনাসে লেখা রয়েছে, এই যে এই পার্টটা ডিক্রিজিং ফাংশন হচ্ছে এইটা, হ্যাঁ এন মাইনাস ওয়ান টু থ্রি ফোর যাই, মাইনাসের পর টু থ্রি ফোর যা হতে পারে বি এর ভ্যালু হয়ে গেল, দরকার নেই। তো এই মাস্টার থিওরেমটা আনাই হয়েছে এগুলোকে শর্টকাট অ্যাপ্রোচে করার জন্য, পরীক্ষায় মাস্টার থিওরেম থেকেই প্রশ্ন দেওয়ার কিন্তু অনেকটা বেশি জায়গা। পরের পার্টে কি রয়ে গেছে, এবার আমরা ডিভাইডিং ফাংশন, যেটা হয়তো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আজকের ক্লাসে আমরা কি কি ডিসকাস করলাম, আমরা ডিক্রিজিং ফাংশন, যে কোনো রিকারসিভ যেসব অ্যালগোরিদম যেগুলো ডিক্রিজিং মানে এক এক করে কমতে দু দুই করে মাইনাসে যেগুলো কমছে এটুকু বলতে পারো, তো তার কিভাবে আমরা অ্যানালিসিস করব সেই পার্টটা দেখেছি। নেক্সট ক্লাসে আমরা কিন্তু ডিভাইডিং ফাংশন যত রকম হয়, যেখানে দেখতে পাচ্ছ এখানে দুই দিয়ে ভাগ করছি, এখানে আর মাইনাসে না, এখানে বাইতে আছে। ডিভাইডিং পোর্শনটা অনেকটাই বড়, এখানে অনেক ধরনের ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ার করতে, যেটা আমরা কিন্তু নেক্সট ক্লাসে ইনডেপথলি দেখবো।